নমস্কার। আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প বিগ্রহের চোখের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যে বইটি থেকে আমি গল্পটি পড়ছি সেটা অনলাইন পারচেস করতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তার লিংক এই ভিডিওর তলায় ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমাদের এক যে ছিল প্রিয়াঙ্কার নতুন মেম্বারদের জন্য বলছি, এই চ্যানেলে প্রচুর গল্প আপলোড করা আছে। চ্যানেলের পেজে গিয়ে ভিডিও লিস্ট থেকে বা প্লে লিস্ট থেকে নিজের ফেভারিট ক্যারেক্টারের গল্পগুলো শুনে ক্যাচ আপ করে নিতে ভুলবেন না। এক যে ছিল প্রিয়াঙ্কার 10,000 সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভঅ্যাওয়েটা হতে চলেছে সেটাতে পার্টিসিপেট করতে এটা আপনাদের কাজে লাগবে। আর একটা রিকোয়ারমেন্ট গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার হচ্ছে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিপে রাখা, কারণ গিভঅ্যাওয়ের আসল খেলাটা কিন্তু এক যে আছে প্রিয়াঙ্কাতে হবে। কাজেই নিচে ডিসক্রিপশনে এক যে আছে প্রিয়াঙ্কার লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিপে রাখুন। এই গিভঅ্যাওয়েতে আপনাদের মধ্যে একজন জিতে যাবেন একটি ব্র্যান্ড নিউ অ্যামাজন কিন্ডল। প্রথম পর্বে আমরা শুনলাম যে যথারীতি অরুণ সান্যালের বাড়িতে আবার সকলের আড্ডা বসেছে। ভাদুরী মশাই আর কৌশিক একটা কেসের ব্যাপারে কলকাতায় এসেছেন, আর কিরণবাবু আর সদানন্দবাবু পৌঁছে গেছেন আড্ডা মারতে। মধ্যাহ্নভোজনের প্ল্যানও ওই বাড়িতেই। এরই মধ্যে বিমল ভূষণ সেন বলে এক ভদ্রলোক ভাদুরী মশাইয়ের সাথে দেখা করতে আসেন। তিনি নাকি আগেও ব্যাঙ্গালোরে ভাদুরী মশাইকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন, তখন পাননি। বিমল ভূষণ যে কেসটা নিয়ে আসেন সেটা চন্দননগরে, যেখানে তার আদি বাড়ি। কালীভূষণ সেন চন্দননগরে এক মন্দিরের স্থাপনা করেছিলেন। এই মন্দিরের কথা স্বপ্নাদেশ অনুসারে তিনি স্থাপনা করেন। মন্দিরে হর পার্বতীর মূর্তি রাখা হয় এবং এই মন্দিরের স্থাপনার পরেই বহু বছরের অপেক্ষাকৃত একটি কাজ হয়, সেটা হচ্ছে কালীভূষণের সন্তান হয়। এই খুশিতে কালীভূষণ হর পার্বতীর তৃতীয় নয়নে দুটো হিরে বসান। বিমল ভূষণের বক্তব্য যে এই হিরে দুটো চুরি হওয়ার আশঙ্কা আছে। ভাদুরী মশাই কেসটা শোনেন, শুনে মোটামুটি একটু ইন্টারেস্ট দেখান। ভাদুরী মশাই, কৌশিক, সদানন্দবাবু এবং কিরণবাবু গিয়ে পৌঁছান চন্দননগরে এবং সেখানে তারা ওঠেন ভাদুরী মশাইয়ের বহুদিনের বন্ধু পরমেশবাবুর বাড়িতে। পরমেশবাবুর সঙ্গে বিমল ভূষণ বাবুর সম্পর্কে কথা বলতে বলতে অনেক তথ্য জানতে পারেন ভাদুরী মশাই। যেমন কালীভূষণের মৃত্যু অপঘাতে হয়েছিল, তিনি জলে ডুবে মারা যান। পরমেশবাবু আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেন, সেটা হচ্ছে হরসুন্দর মুখুটি বলে এক ভদ্রলোক সম্পর্কে। এই প্রৌঢ় ভদ্রলোকের কাছে বিমল ভূষণের ফ্যামিলির সম্পর্কে অনেক ইনফরমেশন আছে বলে পরমেশবাবু বলেন। ভাদুরী মশাইরা সেদিনই বিকেলবেলা হরসুন্দর বাবুর সাথে দেখা করতে যান এবং সত্যি অনেক নতুন তথ্য জানতে পারেন হরসুন্দর বাবুর কাছে। ইনফ্যাক্ট হরসুন্দরবাবু এই ইঙ্গিতও দেন যে কালীভূষণের স্ত্রীর ফরাসি টিচার আসার পরেই সে প্রেগনেন্ট হয়। কথাটা বেশ কৌতুকের সাথে হরসুন্দরবাবু ভাদুরী মশাইদের শোনান। এর সাথে প্রথম পর্বের শেষে আমরা শুনলাম যে হরসুন্দরবাবু একটা চিঠি দেন ভাদুরী মশাইকে, যেটা এই কেসে তাকে হেল্প করতে পারে বলে হরসুন্দরবাবুর ধারণা। চিঠিটি বিমলভূষণ বাবুদেরই। চিঠিটা ফ্রান্স থেকে এসেছিল এবং যেহেতু তারা কেউ ফরাসি জানতেন না, তাই হরসুন্দরবাবুর কাছে এনেছিলেন চিঠিটা পড়ার জন্য। কিন্তু সেটা পড়ে শোনানো আর হয়ে ওঠেনি। তার আগেই যিনি চিঠিটা এনেছিলেন
তার মৃত্যু হয়। শুরু করছি বিগ্রহের চোখের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গলির পথটুকু তাড়াতাড়ি পেরিয়ে এসে গাড়িতে উঠে পড়লুম আমরা। ভাদুরী মশাই সেলফের চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। পরমেশ চৌধুরীর বাড়িতে এসে পৌঁছানো পর্যন্ত পথে একটিও কথা হলো না। বাড়িতে ঢুকে ভাদুরী মশাই বললেন, চিঠিখানা পড়তে হবে, এখন খানিকক্ষণ আমি একটু একলা থাকতে চাই। পরমেশ, তুমি এদের সঙ্গে বসে গল্প করো, আমি পাশের ঘরে আছি। ড্রয়িং রুমের লাগোয়া পূব দিকের ঘরটা ভাদুরী মশাই আর কৌশিকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সেখানেই ঢুকে গেলেন। সদানন্দবাবু খুব বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না। এতক্ষণ তিনি একটাও কথা বলেননি। এইবারে কৌশিকের দিকে তাকিয়ে বললেন, মানুষ বুড়ো হলে কি হয় বলো দিকি? তা আমি কি করে বলবো? আমি কি বুড়ো হয়েছি? ওসব আপনারাই ভালো বুঝবেন। পরমেশ ক্লিষ্ট হেসে বললেন, বুড়ো হলে বাদগ্রস্ত হয়। আরে দূর মশাই, আপনার কথা হচ্ছে না, আপনি তো ছেলে মানুষ। কত বয়স হলো আপনার? 62। ওটা কি একটা বয়স হলো নাকি? এই যে আমি 70 পেরিয়েছি, তাও নিজেকে বুড়ো ভাবি না। আমার ওয়াইফ অবশ্যই গেঁটে বাতে একটু কাবু হয়ে পড়েছেন, কিন্তু আমি। সদানন্দবাবু চেয়ার ছেড়ে তড়াক করে দাঁড়িয়ে উঠে বললেন, রোজ 3 মাইল মর্নিং ওয়াক করি। হ্যাঁ। আমি বললুম, ও নিয়ে এত জাঁক করবেন না। হরসুন্দরবাবুর বয়স তো শুনলেন, 92। তো মর্নিং ওয়াক তো তিনিও নাকি করেন। বাতগ্রস্ত হলে পারতেন। সত্যি এত বয়স ভদ্রলোকের, অথচ এখনও দিব্যি শটান, ভাবা যায়। মেমারিও তো মনে হলো ঠিকই আছে। কৌশিক বলল, শুধু মেমারি কেন, চোখ, কান, নাক সব ঠিক আছে। তাছাড়া দেখলেই তো একেবারে ফটোগ্রাফিক মেমারি। খাওয়া দাওয়াও একদম স্বাভাবিক। বুড়ো হলে শুনেছি হজম শক্তি কমে যায়। ওর খাওয়া দেখে তা কিন্তু মনে হয় না। প্রতিটি নেমন্তন্ন অ্যাটেন্ড করেন, খানও পংক্তি ভোজনে বসে। না, এত যে বয়স, হাঁটা চলা, খাওয়া দাওয়া কোনো কিছু দেখেই তো বুঝবার উপায় নেই। দাঁত দেখলুম একটাও নেই, বাঁধিয়ে নেন না কেন? দরকার হয় না। যে লোক স্রেফ মাড়ি দিয়ে চিবিয়ে সজনে ডাঁটা ছিবড়ে করে ফেলতে পারে, তার আবার নকল দাঁতের দরকার কি? তবে হ্যাঁ, বার্ধক্যের একটা লক্ষণ অবশ্য বছরখানেক হলো দেখা দিয়েছে। পকেটে সবসময় একটা কাঁচি নিয়ে ঘোরেন। রাস্তায় বেরিয়ে একবার দেখতে পেলেই হলো যে কোনো বাচ্চা ছেলের চুল তার কাঁধ অবধি নেমে এসেছে, ব্যাস ক্যাক করে তাকে ধরে অমনি পকেট থেকে কাঁচি বার করে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তার চুল কাটতে বসে যাবেন। তার ফলে কি হয় সে তো আপনারা একটু আগেই আজ দেখলেন। মানতের চুল কেটে ফেলেছেন। বাচ্চাটার মা কি ওকে সহজে ছেড়ে দেবে? বাতিগ্রস্ত আর কাকে বলে? কৌশিক বলল, আমার পিস শ্বশুরের সঙ্গে হরসুন্দরবাবুর খুব মিল আছে দেখছি। বুড়ো বয়সে তিনিও তার ফতুয়ার পকেটে কাঁচি নিয়ে ঘুরতেন। বলেন কি? তিনিও বাচ্চা ছেলেদের ধরে চুল কেটে দিতেন নাকি? না, চুল নয়, মানে চুলই, তবে গোটা মাথার চুল নয়, শুধু টিকি। একবার তো সরস্বতী পুজোর দিনে গুটি গুটি পেছন থেকে গিয়ে গ্যাঁচ করে এক পুরুত্তা করে টিকি কেটে দিয়েছিলেন। বলেন কি? আরে সে মানে কেলেঙ্কারির অ্যাক্সেস। পুরুত ঠাকুর তো হাপুস নয়নে কাঁদতে লাগলেন। কাঁদেন আর বলেন যে তার মিনস অফ লাইভলিহুডই চলে গেল। যে পুরুতের টিকি নেই, কে তাকে পুজো করতে ডাকবে? তা শেষ পর্যন্ত কি হলো জানেন? কি হলো? পিস্তো তো শালাকে নগদ 50 রুপিস দিয়ে ব্যাপারটা মেটাতে হলো। আজ যা কাণ্ড দেখলুম তাতে মনে হচ্ছে হরসুন্দরবাবুকেও তার গাঁট থেকে কিছু খসাতে হবে। মানতের চুল কেটেছেন, আর দণ্ড দিতে হবে না? আমি বললুম, পাড়ার ছেলেরা ওর পেছনে লাগে না? লাগে বই কি, আড়ালে আবডালে বলে হরসুন্দর না নরসুন্দর। তাও তো আমার বাবার এক মামাতো ভাইয়ের কথা এখনো বলিনি। তিনি ছিলেন। তিনি যে কি ছিলেন তা শোনা হলো না, কেননা ঠিক সেই মুহূর্তেই পাশের ঘর থেকে ভাদুরী মশাই বেরিয়ে এসে হরসুন্দরবাবুর কাছ থেকে সংগৃহীত চিঠিখানা পরমেশবাবুর দিকে এগিয়ে ধরে বললেন, তুমি তো ফরাসি জানো, চিঠিখানা পড়ে দেখো তো কি মনে হয়। চিঠির ভাঁজ খুলে একবার মাত্র চোখ বুলিয়েই
সেটা আবার ভাদুরী মশাইকে ফিরিয়ে দিলেন পরমেশ। বললেন, ওরে বাবা, এ তো দেখছি কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং। এই হাতের লেখা আমি পড়তে পারবো না, তুমি পেরেছো? পেরেছি বললে বাড়িয়ে বলা হবে। শুধু যে হাতের লেখাটাই কদর্য তা তো নয়, বানান জানে না, ব্যাকরণ অশুদ্ধ। আর চিঠিখানা যার লেখা সে যে ঘোর অশিক্ষিত লোক তাতে কোনো সন্দেহ নেই। টেনে বুনে একটা অর্থ অবশ্য করেছি। এক মুহূর্ত চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, অবশ্য পরিষ্কার কোনো অর্থ যে এক্ষেত্রে থাকবেই এমন আশা করাটাই হয়তো বোকামি হয়ে যাচ্ছে। কেন? তোমার প্রশ্ন থেকেই বুঝতে পারছি যে চিঠির উপরকার ঠিকানাটাও তুমি দেখোনি। নাও, সেটা অন্তত পড়ে দেখো। হাত বাড়িয়ে ভাদুরী মশাইয়ের কাছ থেকে চিঠিখানা আবার নিলেন পরমেশ। তারপর ঠিকানায় চোখ বুলিয়েই কৌতুকের সঙ্গে বিস্ময় মেশানো একটা ভঙ্গি করে বললেন, ওরে বাবা, এ তো পাগলাগারদ থেকে লেখা। কি হচ্ছে মা বাবু? আমরা ফরাসি জানি না বলে কি তোমরা দুজনে শুধু নিজেদের মধ্যেই হাসাহাসি করবে নাকি? আমাদের একটু বুঝিয়ে বলো। বলছি। ভাদুরী মশাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এবারে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালেন। তারপর মুখ থেকে গল গল করে একরাশ ধোঁয়া বার করে বললেন, এক্সের নাম শুনেছিস? না, ওটা কি বস্তু? খায় না গায়ে মাখে? রসিকতাটাকে আমল না দিয়ে ভাদুরী মশাই বললেন, দক্ষিণ ফ্রান্সের বন্দর মার্সাইয়ের নাম তো শুনেছিস। এইক্স শহরটা তার খুব কাছেই। এই চিঠিটা সেখানকার। সেখানকার এক পাগলাগারদ থেকে লেখা হয়েছে, এই তো? পাগলাগারদ নয়, পরমেশ ওটা মজা করে বলছিল। আসলে লেখা হয়েছে এইক্সের একটা প্রাইভেট নার্সিং হোম থেকে। সেখানে অবশ্য সব রকমের রোগীদের নেওয়া হয় না, ভর্তি করা হয় শুধু মেন্টাল পেশেন্টদের। তো সেই নার্সিং হোম থেকে একজন পেশেন্ট এই চিঠি লিখেছে? কি লিখেছে? ভাদুরী মশাই এই প্রশ্নের উত্তরে যা বললেন সংক্ষেপে সেটা এইরকম। চিঠির তারিখ সম্পর্কে হরসুন্দর ভুল বলেননি। এই চিঠি 1970 সালে লেখা বটে। যিনি লিখেছেন তার নাম লুই আঁতোয়া। তিনি জানাচ্ছেন যে বাজারে তার দেনার পরিমাণ 2.5 লাখ ফ্রাঙ্ক। 6 মাসের মধ্যে যদি না এই দেনা মেটাতে পারেন তাহলে পাওনাদারেরা তাকে জেলে পাঠাবে। মাদাম শান্তিলতা সেন যদি আজ বেঁচে থাকতেন তাহলে তার পুরনো বন্ধু পিয়ের অ্যান্টোয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে পিয়েরের নাতির এই দুর্দিনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন নিশ্চয়ই। কিন্তু মাদাম অথবা তার পুত্র কীর্তিভূষণ তো বেঁচে নেই, তাই বাধ্য হয়ে তাকে মাদামের নাতি চন্দ্রভূষণকে এই চিঠি লিখতে হচ্ছে। চন্দ্রভূষণ যদি 2.5 লাখ ফ্রাঙ্ক অথবা তার সমমূল্যের ডলার, পাউন্ড কিংবা অন্য কোনো ইউরোপীয় মুদ্রার ব্যবস্থা করে দিতে পারেন পত্রলেখক তাহলে রক্ষা পান। একই সঙ্গে খুব বিনীতভাবে হলেও লুই আন্তোয়ান চন্দ্রভূষণকে একথা জানিয়ে দিতে ভোলেননি যে পিয়ের আন্তোয়ান মাদাম শান্তিলতাকে একটি উপহার দিয়েছিলেন, যে উপহারের আর্থিক মূল্য 2.5 লাখ ফ্রাঙ্কের চেয়ে বেশি ছাড়া কম হবে না। কথা শেষ করে পরমেশের দিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন, কোন উপহারের কথা বলা হচ্ছে বুঝতে পারছো? পরমেশ প্রায় খাবি খাওয়ার ভঙ্গিতে বললেন, ওই হিরে জোড়া। তাই তো মনে হয়। ওরে বাবা, হরসুন্দর মুকুটি তো তাহলে মিচে কথা কননি। কিন্তু একটা কথা তো মশাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কোন কথা? লোকটা মানে ওই পিয়ের তো ছিল গ্রেনাডিয়ার। হরসুন্দরবাবু অন্তত সেই কথাই বলেছেন। তার মানে তো সেরেফ একজন সোলজার। তা সোলজার হয়েছে অত দামি হিরে পেল কোথায়? আর হ্যাঁ, পেলই বা কীভাবে? সেটাও কিন্তু হরসুন্দর বাবুই বলেছেন। মানে সরাসরি বলা তো আর তার পক্ষে সম্ভব নয়। তিনি কি গণৎকার যে অদ্দিন আগে কে কিভাবে একজোড়া হিরে জোগাড় করেছিল খড়ি পেতে আঁক কষে সেটা বলে দেবেন? না মশাই, সেইভাবে তিনি কিছু বলেননি। তবে হ্যাঁ, একটা আন্দাজ দিয়েছিলেন ঠিকই। তার শেষ কথাটা মনে নেই?
কি যেন একটা ডায়মন্ডের কথা বলেছিলেন, এও বলেছিলেন যে সেটা ছিল চোরাই হিরে। কৌশিক বলল, ঠিকই বলেছিলেন। যে অর্লভ ডায়মন্ডের জগৎজোড়া খ্যাতি, সেটা তো এখন ক্রেমলিনে রয়েছে, কিন্তু 18th সেঞ্চুরিতে সেটা কোথায় ছিল জানিস? কোথায় ছিল? সাউথ ইন্ডিয়ার এক মন্দিরে। আদতে সেটাও ছিল বিগ্রহের চোখ। 1750-তে সেটা চুরি হয়ে যায়। তাজ্জব ব্যাপার কি জানিস, সেটাও একজন ফ্রেঞ্চ সোলজারই চুরি করেছিল। এ হাত সে হাত ঘুরে সেটা কাউন্ট গ্রেগরি অর্লভের হাতে গিয়ে পৌঁছয়। ব্যাস, সেই থেকে তার নাম হয়ে যায় অর্লভ ডায়মন্ড। সদানন্দবাবু হাঁ করে সব শুনছিলেন। ভাদুরী মশাই চুপ করতেই হাঁ বন্ধ করে তিনি আমার দিকে তাকালেন। আমি বললুম, কি ভাবছেন? ভাবছি যে এই হিরো জোড়াও চোরাই মাল নয় তো? হতেই পারে। এই দুটো হয়তো কোথাও কোনো বিগ্রহেরই চোখ ছিল। পিয়ের আন্তোয়ান সেখান থেকে হাপিস করে চন্দননগরে চলে আসে। হ্যাঁ, তা তো বুঝলুম, কিন্তু অত দামি জিনিস সে শান্তিলতাকে উপহার দিতে গেল কেন? বাপরে, কথায় বলে 7 রাজার ধন এক মাণিক্য, আর এ তো এক জোড়া, 14 রাজার ধন বললেই হয়। তা দুম করে সেটা সে কিনা একজন ইন্ডিয়ান লেডিকে দিয়ে দিল, এটা ভাবা যায়? এ কি ব্যাপার বলুন তো? থাক থাক, ও নিয়ে আর গবেষণা করে লাভ নেই। দিয়েছে, বেশ করেছে। আর তাছাড়া এমন একজনকেই তো দিয়েছে, বুড়ো বয়সেও যার সেবা যত্নের কথা সে ভুলতে পারেনি। সত্যি পারেনি, নয়তো নাতির কাছে পিয়ের কেন বারে বারে সেই সেবা যত্নের গল্প করবে? না না, মিথ্যে বলছি না। লুই তার চিঠিতেই তো জানিয়েছে। চিঠিখানা খুলে ধরলেন ভাদুরী মশাই। তা থেকে লাইন দুয়েক পড়ে শোনালেন। তারপর বললেন, যাত চলে। আপনারা তো আবার ফরাসি বুঝবেন না। ওহে পরমেশ, তুমি এই জায়গাটা পড়ে এদের একটু বাংলায় বুঝিয়ে বলো তো। আমি ফরাসি জানি ঠিকই, কিন্তু ওই হাতের লেখার পাঠোদ্ধার করতে আমি পারবো না। তুমি বুঝিয়ে বলো চারুদা। তাহলে শুনুন। লুই লিখছে যে তার ঠাকুরদা তাদের কাছে প্রায় সেই দয়াবতী মহিলার, অর্থাৎ শান্তিলতার গল্প করতেন। বলতেন যে তার সেবা যত্নেরও তুলনা হয় না, আবার রান্নার হাতও ছিল অসাধারণ। শান্তিলতা তাকে যে ফোঁসর কারি রেঁধে খাইয়েছিলেন, তার স্বাদ নাকি তিনি বুড়ো বয়সেও ভুলতে পারেননি। বুঝুন। বুঝলুম, কিন্তু এই পোয়াশোর কারিটা কি বস্তু? মাছের ঝোল। হ্যাঁ, ওইটুকু ফরাসি আমি জানি। আমি হেসে বললুম। রাত এখন 9:30। একটু আগে আমাদের নৈশাহার সমাধা হয়েছে। পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে সদানন্দবাবু একবার গম্ভীর গলায় বলেছিলেন, পোয়াশোর কারিটা দেখছি দিব্যি হয়েছে। শুনে আমরা হেসেও উঠেছিলুম, তবে ডিনার টেবিলে এছাড়া আর অন্য কোনো কথা হয়নি। তারপরে আমরা এবাড়ির ছাদে এসে বসেছি। শুনেছি ছাদ থেকে গঙ্গা দেখা যায়, কিন্তু ঝড় বৃষ্টির নামগন্ধ না থাকলেও হালকা মেঘে আকাশ ঢাকা, ফলে কিছুই দেখা যাচ্ছে না। স্ট্র্যান্ডের দিক থেকে মাঝে মাঝে একাধ ঝলক বাতাস ছুটে আসছে, তাতে মৃদু একটা ফুলের গন্ধও পাচ্ছি। এটাই কি জাকারান্ডার গন্ধ? কে জানে। সদানন্দবাবু আর ছাদ পর্যন্ত আসেননি। খাওয়ার পাট চুকে যাবার পরে বললেন, বড্ড ধকল গেছে। তিনি বললেন তিনি আর রাত জাগতে পারবেন না। ড্রয়িং রুমের পশ্চিম দিকের ঘরটা বরাদ্দ হয়েছে আমার ও সদানন্দবাবুর জন্য। তিনি সেখানে চলে গেলেন। খানিকটা সময় চুপচাপ কাটল। তারপর ভাদুরী মশাই বললেন, কৌশিক তো কাল ভোরের ট্রেনেই কলকাতা চলে যাচ্ছে। তোমাকে আর তার জন্য কষ্ট করতে হবে না পরমেশ। আমি এমনিতেই শেষ রাত্রিরে উঠে পড়ি, ওকে আমি গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। আরে তোমাকেও কষ্ট করতে হবে না, আমি রিক্সাওয়ালাকে বলে রেখেছি, চেনা লোক, সেই ঠিক সময় এসে ওকে নিয়ে যাবে। হ্যাঁ, তা তো হলো, কিন্তু ঘুম থেকে আমাকে তুলে দেবে কে? তার জন্য তো আমি আছি, ও নিয়ে ভাবিস না। তোকে তুলে দিয়ে তারপর আমি জগিং করতে যাব। তাহলে আমিও নিচে গিয়ে শুয়ে পড়ি, তোমরা গল্প করো, আমি আর রাত জাগবো না। কৌশিক নিচে চলে যাবার পর ভাদুরী মশাই বললেন, শোনো হে পরমেশ, এবারে দু একটা কাজের কথা বলি।
কৌশিক তো কাল ভোরের ট্রেনে চলে যাচ্ছে, আমরাও কাল তোমার এখানে ব্রেকফাস্ট করে তারপর সেনেদের বাড়িতে চলে যাব। পরশু সংক্রান্তি, সম্ভবত সাত সকালেই হরপার্বতীর চোখে হীরের মণি পরানো হবে। এই হীরে যদি চুরি হয় তো আমার ধারণা সেই সময় হবে। তার আগে গোটা জায়গাটা আমার একটু দেখে রাখা দরকার। বাড়ির লোকজনদেরও মোটামুটি চিনে রাখতে চাই। ও বাড়িতে কে কে থাকে তুমি জানো? হ্যাঁ, তা কেন জানবো না। বিমলভূষণের ছেলে নেই, থাকার মধ্যে আছে একটি মেয়ে। তবে তার বিয়ে হয়ে গেছে। সে শ্রীরামপুরে তার শ্বশুর বাড়িতে থাকে। একটু দূর সম্পর্কের এক ভাগ্নে অবশ্য তার বউ আর বাচ্চা নিয়ে বছর 5 আগে বিমলভূষণের কাছে এসে উঠেছিল। তখন থেকে তারা ওখানেই রয়ে গেছে। তাও বাড়িটা যেন খাঁ খাঁ করে। কেন? আরে, সে তুমি বাড়িটা দেখলেই বুঝতে পারবে। বনেদি পরিবারের সেকেলে বিরাট বাড়ি, একতলা দোতলা মিলিয়ে অগুন্তি ঘর, অথচ লোক মাত্র 5 জন। বিমলভূষণ, তার বউ কনক, ভাগ্নে নুটু, ভাগ্নে বউ আর তাদের বছর 8-10-এর একটি ছেলে, ব্যাস। বিমলভূষণরা কোন তলায় থাকে? দোতলায়। দুটি তো প্রাণী, বিমল আর তার বউ। তবে ওদের মেয়ে জামাই এই সময় আসে, তারা হয়তো এসে থাকতে পারে। আর একতলায়? একতলার একদিকে 2টো ঘর নিয়ে থাকে নুটুরা, আর বাকি ঘরগুলোতে চাকর বাকররা থাকে। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, বিমলভূষণের আর্থিক অবস্থা কীরকম? কালীভূষণ শুনেছি বিস্তর জমি জমা করেছিলেন, কিন্তু জমিদারি প্রথা তো লোপ পেয়েছে। বিমলভূষণও খুব একটা করিতকর্মা লোক বলে তো মনে হয় না। তো ওদের সোর্স অফ ইনকামটা তাহলে কি? আরে, সোর্স অফ ইনকাম প্রচুর। জমিদারি গেছে বলে তো আর তাবৎ স্থাবর সম্পত্তি লোপ পায়নি। এই চন্দননগরে ওদের বাড়ি রয়েছে অন্তত 10-12টা। বাজারে দোকান ঘরও কিছু কম নেই। তার থেকে ভাড়া নেহাত কম মেলে না। তাছাড়া ওই শিব মন্দির থেকেই কি ইনকাম কিছু কম হয় ভেবেছ? কালীভূষণ ওই একটা জিনিস বানিয়ে গেছেন বটে। বুঝলুম, কিন্তু এত সব সম্পত্তি সামনে রাখার ঝামেলাও তো কিছু কম নয়। সেসব কে করে? ওই নুটুই করে। বাড়ি আর দোকান ঘরের ভাড়া আদায় থেকে মন্দিরের দর্শনী, প্রণামীর টাকা পয়সার হিসেব রাখা, বিল মেটানো, রসিদ দেওয়া, লোক লাগানো, মজুর খাটানো, মানে A to Z সবই ও একা করে। মন্দির যখন আছে তখন একজন পূজারী ঠাকুরও আছেন নিশ্চয়ই? হ্যাঁ, তা আছে বই কি। তিনি থাকেন কোথায়? ওখানেই থাকেন, তবে মূল বাড়িতে থাকেন না। ওই বাড়ির বাইরে একটা গেস্ট হাউস আছে, তার একতলায় আর দোতলায় 2 করে 4টে ঘর। ওই পূজারী ঠাকুর থাকেন একতলায়। তোমরা সম্ভবত দোতলায় থাকবে। শুনে আবার কিছুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই। একটা সিগারেট ধরালেন। দেশলাই কাঠিটাকে শূন্যে 2 বার নেড়ে নিভিয়ে আঙুলের টোকা মেরে দূরে নিক্ষেপ করলেন। তারপর বললেন, একটা কথা জিজ্ঞেস করি পরমেশ, একটু ভেবে চিনতে উত্তর দিও। নুটু লোকটি কেমন? ও যেভাবে সব সামলাচ্ছে তাতে তো বেশ ঝানু লোক বলেই মনে হয়। বিমলকে বলতে গেলে প্রায় কিছুই করতে হয় না, কাগজ এগিয়ে দিলে সই করি খালাস। ভাগ্নেটাকে পেয়ে বেঁচে গেছে। তো তোমরা কাল ব্রেকফাস্টের পরেই চলে যাবে কেন? অন্তত লাঞ্চটা করে তারপর যাও। না হে পরমেশ, আর তো সময় নেই, কাল সকালেই যাওয়া ভালো। এরপরে আর কথা বিশেষ হলো না। আরও খানিকক্ষণ ছাতে বসে থেকে আমরা একতলায় নেমে এলুম। ঘরে ঢুকে দেখলুম অল্প পাওয়ারের একটা নীল আলো জ্বালিয়ে রেখে সদানন্দবাবু অঘোরে ঘুমোচ্ছেন। নীল আলোটার দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে থাকতেই একেবারে ঝট করে একটা কথা মনে পড়ল আমার। মার্তা লুমিয়ারকে কলকাতায় প্রথম দেখার পর কৌশিক তার বর্ণনা দিতে গিয়ে বলেছিল যে লোকটির চোখের তারা নীল। কিন্তু শ্রীরামপুর ছাড়িয়ে একটা ধাবার সামনে যে মার্তা লুমিয়ারকে আমরা দেখি, তার চোখের তারা তো মোটেই নীল নয়, বাদামি। লোকটাকে দেখার পর থেকেই যে কেন একটা অস্বস্তির কাঁটা আমার মনের মধ্যে খচখচ করছিল, এতক্ষণে সেটা বুঝতে পারা গেল। আজ 13ই এপ্রিল, মঙ্গলবার। সারাটা দিন নানা কাজে আর হরেক রকম লোকের সঙ্গে কথা বলে কেটেছে। এরই মধ্যে বিকেলে একবার স্ট্র্যান্ড থেকেও এক চক্কর বেরিয়ে আসা গেল। এখন রাত 9টা বাজে। একটু আগে বিমলভূষণ তাঁর স্ত্রী ও মেয়ে জামাইয়ের সঙ্গে এদের বসত বাড়ির দোতলার ডাইনিং রুমে বসে
রাতের খাওয়া সেরে নিয়েছি। তারপর চলে এসেছি এই গেস্ট হাউসের দোতলায়। দোতলায় দুটি ঘর, মাঝখানে বাথরুম। দুদিকের ঘর থেকেই বাথরুমে যাওয়া যায়। যেদিক থেকেই যিনি যান অন্যদিকের দরজাটা বন্ধ করে দিলেই হলো। এখন বলি, আজ সকাল থেকে কি কি ঘটেছে। সকালের ট্রেনে কৌশিক কলকাতায় ফিরে গেছে। শেষ রাত্রিরে স্ট্যান্ড থেকে জগিং সেরে এসে ভাদুরী মশাই তাকে ঘুম থেকে তুলে দেন। রিকশাওয়ালাকে পরমেশ তো বলেই রেখেছিলেন, সেও ঠিক সময় এসে কৌশিককে নিয়ে স্টেশনে পৌঁছে দিয়েছে। কথা ছিল পরমেশ চৌধুরীর বাড়িতে ব্রেকফাস্ট করেই আমরা সরাসরি সেনেদের বাড়িতে চলে আসব। ব্রেকফাস্ট শেষ করি 8:30টায়। মহকুমা সদর হলেও চন্দননগর যে খুব ছোট শহর তা তো নয়। আসানসোলের কথা ছেড়ে দিলে আর 5টা মহকুমা সদরের তুলনায় মোটামুটি বড়ই বলতে হবে। রাস্তাঘাট, গাড়ি ঘোড়ার ভিড় লেগেই আছে। দোকানপাটও বেশ জমজমাট। তবু কথা অনুযায়ী কাজ হলে 9টার মধ্যে আমরা সেনেদের বাড়িতে পৌঁছে যেতে পারতুম, কিন্তু কথা অনুযায়ী হয়নি। ভাদুরী মশাই কাল রাত্রিরে বলেছিলেন যে ব্রেকফাস্ট সেরে সরাসরি আমরা এখানে চলে আসব, কিন্তু পরমেশবাবুর বাড়ি থেকে রওনা হবার পরই তার প্ল্যান পাল্টে যায়। পথের মধ্যে 3 জায়গায় তিনি গাড়ি থামান। প্রথমে একটা চশমার দোকানে ঢুকে হালকা মভ কালারের এক জোড়া রোদ চশমা কেনেন। তারপর থামেন আরও 2 জায়গায়। দুটোই নাকি তার পুরনো বন্ধুর বাড়ি। বললেন অনেক দিন বাদে চন্দননগরে এসেছেন, আবার কবে আসা হবে তার ঠিক নেই, তাই এই সুযোগে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎটা সেরে নিতে চান। 2 বন্ধুর সঙ্গে কি কথা হয়েছিল আমরা জানি না, তার কারণ আমি ও সদানন্দবাবু গাড়ির মধ্যেই সারাক্ষণ বসেছিলুম। 2টি বাড়ির কোনোটিতেই আমরা ঢুকিনি। তবে ভাদুরী মশাইয়ের সঙ্গে তাদের নেহাত কুশল বিনিময় হয়ে থাকলে একটা সাক্ষাৎকারে নিশ্চয়ই ঘণ্টা দেড়েক করে সময় লেগে যেত না। কথা শেষ হবার পর ভাদুরী মশাইকে বিদায় জানাতে তারা যখন রাস্তায় নেমে আসেন, তখন অবশ্য এক পলকের জন্য হলেও দুজনকেই আমরা দেখেছি। দুজনেরই বয়স মনে হলো 70-72 হবে। দ্বিতীয় বাড়ির বন্ধুটির একটি কথাও শুনেছি আমরা। কথাটা হলো, তা ধরো 1,10,12 তো হবেই, কিছু বেশিও হতে পারে। প্রথমে চশমা কেনা, তারপর 2 বন্ধুর সঙ্গে অতক্ষণ ধরে কথা বলা, ফলে সেনেদের বাড়িতে যেখানে 9টার মধ্যে পৌঁছবার কথা সেখানে 12টারও একটু পরে আমরা পৌঁছই। পৌঁছে আমি প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিলাম। পরক্ষণেই অবশ্য মনে হলো যে এমনটা যে দেখব তা আমার আগেই বোঝা উচিত ছিল। বসতবাড়ির পাশের জমিতে মন্দির, জমির অন্যদিকে ছোট্ট একটি দোতলা বাড়ি। মাঝখানের বাঁধানো বিশাল চত্বর জুড়ে মস্ত বড় ম্যারাপ খাটানো হয়েছে। এখন চলছে নকশা কাটা সাদা কাপড় দিয়ে বাঁশ ও তেরপলকে ঢাকা দেওয়ার কাজ। ডেকোরেটরের লোকজন ছুটোছুটি করছে। বাঁশে পেরেক ঠোকার ঠকাঠক শব্দ উঠছে সারাক্ষণ। তারই মধ্যে জনা 3-4 লোক পায়জামা পাঞ্জাবি পরা একজন বছর 35 বয়সের রোগা মতন ভদ্রলোককে ঘিরে ধরে বলছে যে এদের কাজ যদি না বিকেলের মধ্যে শেষ হয় তো তারা আলোর ব্যবস্থা করবে কখন। আমরা গাড়ি থেকে নামতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আপনারা? আমরা কলকাতা থেকে আসছি, বিমলবাবুর সঙ্গে দেখা করতে চাই। ও, বুঝতে পেরেছি, আপনারা আমার সঙ্গে আসুন। মা বাবু এখানেই ছিলেন, একটু আগে বাড়ি গেছেন, আসুন। বুঝলুম যে এই হচ্ছে নটু, অর্থাৎ বিমলভূষণের সেই ভাগ্নে। বাড়ি বলতে যে সেনেদের বসত বাড়ির কথা বোঝাচ্ছে তাও বোঝা গেল। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে একটা গেট পেরিয়ে বসত বাড়ির এলাকায় ঢুকে পড়া গেল। মস্ত বড় কম্পাউন্ডওয়ালা চুন সুরকির সেকেলে বিশাল দোতলা বাড়ি। বিলিতি ম্যাগাজিনের ইলাস্ট্রেশনে ম্যানার হাউসের যেসব ছবি দেখা যায়, এটিও দেখতে অনেকটা সেই রকম। কম্পাউন্ডের জমিতে অনায়াসেই বাগান করা চলতো, কিন্তু সেসব করার কোনো চেষ্টা কখনো হয়েছে বলে মনে হয় না। সর্বত্র শুধু ঘাসই চোখে পড়ে। বাড়িটিও ল্যাপা পোঁছা ধরনের, তবে মেনটেন্যান্সে যে কোনো ত্রুটি নেই সেটা বোঝা যায়। ত্রুটি ঘটলে এখানে ওখানে ফাটল চোখে পড়ত। দেখা যেত যে ফাটলের মধ্যে বট অশ্বত্থের চারা গজিয়ে রয়েছে, সেসব চোখে পড়ল না। সদ্য বাড়িটির কলি ফেরানো হয়েছে তাও বুঝলুম, তবে বাড়িটির আর্কিটেকচারাল প্যাটার্ন যতই না শ্রীহীন হোক, আয়তনে এটি এতই বিশাল যে তাতেই খানিকটা সম্ভ্রমের উদয় হয়। সামনের দরজাটিও বেশ বড়। নটুর পিছন পিছন ভেতরে ঢুকে দেখলুম বেশ চওড়া একটি কাঠের সিঁড়ি দোতলায় উঠে গেছে। নটু অবশ্য দোতলায় উঠল না। আপনারা উপরে উঠে যান, মা বাবু দোতলায় থাকেন।
বলে ডান দিকের একটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। পর্দার আড়ালে একটি তরুণী ও বাচ্চা একটি ছেলের মুখও চকিতে চোখে পড়ল আমার। সম্ভবত নুটুর বউ ও ছেলে। আমরা দোতলায় উঠে ডোরবেলের বোতাম টিপবার কয়েক সেকেন্ড বাদে যিনি এসে দরজা খুলে দিলেন, তাকে যেহেতু আগেই আমরা দেখেছি তাই চিনতে অসুবিধে হলো না। বিমলভূষণ আজ অবশ্য অন্য পোশাক পরেছেন। তার পরনে আজ সিল্কের পায়জামা ও পাঞ্জাবি, পায়ে সুর তোলা চটি জুতো। আমাদের দেখে যে একটু অবাক হয়েছেন তা তার চোখ দেখেই বোঝা গেল। বললেন, আরে, আসুন আসুন, কিন্তু আপনাদের তো কালই আসার কথা ছিল, এলেন না যে? কাজে আটকে গেছিলেন? এর উত্তরে সত্য কথা বললে স্পষ্ট জানাতে হতো যে আমরা কালই এসেছি বটে, কিন্তু উঠেছিলুম অন্য জায়গায়। ভাদুরী মশাই অবশ্য সত্য বললেন না, মিথ্যেও বললেন না। প্রশ্নটাকে বেমালুম এড়িয়ে গিয়ে বললেন, চুরিটা আটকে দেওয়াই হচ্ছে আসল কথা। আশা করি আটকে দিতে পারবো। চলুন, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। বিমলভূষণের যেন হঠাৎই খেয়াল হলো যে আমাদের তখনও দরজায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, বসতে বলা হয়নি। শশব্যস্ত হয়ে বললেন, আরে কি কাণ্ড! আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, ভেতরে এসে বসুন বসুন বসুন। দরজা পেরোলেই মস্ত ড্রয়িং রুম। একদিকে একটি ডিভান, মাঝখানে বড়সড় সেন্টার টেবিল ঘিরে গোটা কয়েক সোফা। দেওয়াল ঘেঁষে জানলার তেলাঞ্চি সমান উঁচু টানা কাচের আলমারি, তাতে দেশি ও বিদেশি নানা রকমের পুতুল সাজানো। অন্যদিকে দেওয়ালে পাশাপাশি তিনটি তেল রঙা পোর্ট্রেট। আমরা সেদিকে তাকিয়ে আছি দেখে বিমলভূষণ বললেন, ওই বাঁ দিক থেকে আমার বাবা, ঠাকুরদা আর ঠাকুরদার বাবা। অর্থাৎ চন্দ্রভূষণ, কীর্তিভূষণ আর কালীভূষণ। ঠিক বলেছি? ঠিকই বলেছেন, কিন্তু কলকাতা থেকে আপনারা স্নান সেরে বেরিয়েছেন তো, নাকি এখানেই স্নান করে নেবেন? ওসব সেরে তবেই রওনা হয়েছি। আপনি ব্যস্ত হবেন না, বরং কাজের কথা শুরু করা যাক। আরে, কাজের কথা পরে হবে, অনেক বেলা হয়ে গেছে। আপনারা আগে খেয়ে নিন, আমরাও দুপুরের খাওয়া এখনো খাইনি। সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। কাজের কথা তার পরে হলেও ক্ষতি নেই। কথা সেরে তারপর গেস্ট হাউসে যাবেন, ওখানেই আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। তাই হলো। বিমলভূষণ ভেতরে চলে গিয়ে মিনিট 2-3 বাদে আবার ঘুরে এসে বললেন, আপনারা আসুন, খেতে দেওয়া হচ্ছে। আমার স্ত্রী সবাইকে ডাইনিং রুমে নিয়ে যেতে বললেন। ডাইনিং রুমটি দোতলার একেবারে শেষ প্রান্তে। এটিও মস্ত বড় ঘর, মাঝখানে ওভাল ডাইনিং টেবিল, টেবিল ঘিরে খান 10 হাই ব্যাকড চেয়ার। পাশাপাশি 3টি চেয়ারে বসে যারা কথা বলছিলেন, আমরা গিয়ে ঘরে ঢুকতে তারা দাঁড়িয়ে উঠে নমস্কার করলেন। পরমেশ চৌধুরীর কাছে এই সেন পরিবারের একটা আন্দাজ কাল পেয়েছি, তাই খুব সহজেই এদের চিনে নেওয়া গেল। মহিলা দুটি বিমলভূষণের স্ত্রী ও কন্যা, তৃতীয়জন পুরুষ, সম্ভবত এ বাড়ির জামাতা। বিমলভূষণই পরিচয় করিয়ে দিলেন। দেখলুম অনুমানে ভুল হয়নি। বিমলভূষণের স্ত্রী কনক প্রৌঢ় বয়সিনী, কিন্তু এক পলক দেখলেই বোঝা যায় যে এই মহিলা এককালে অসামান্য রকমের রূপবতী ছিলেন। সেই রূপের রেশ এখনও সম্পূর্ণ মিলিয়ে যায়নি। অস্তগামী সূর্যের রশ্মির মতো এখনও তার মুখ চোখে একটা মায়াজাল ছড়িয়ে রেখেছে। মেয়েটি তার মায়ের রূপ পায়নি। তার মুখে একটা অসন্তোষ ও অতৃপ্তির ভাবও দুর্লক্ষ নয়। ঘরোয়া খাওয়া, ভাত, ডাল, 2 রকমের ভাজা, মাছ ও টক, সেই সঙ্গে শেষ পাতে দই। খেতে খেতে খুব একটা কথাও হলো না। 1:30টার আগেই খাওয়ার পর্ব সমাধা হলো। একটি ভৃত্য এসে একটা মশলার বাটি এগিয়ে ধরল। তা থেকে 1 চিমটি করে মশলা তুলে নিয়ে আমরা আবার বাইরের ঘরে এসে বসলুম। ভাদুরী মশাই বললেন, কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে, কিন্তু আপনার তো এখন বিশ্রাম করার সময়, তাই না? এই সময় একটু গড়িয়ে নি ঠিকই, তবে ও নিয়ে ভাববেন না। আপনি কি বলবেন বলুন না। হিরে দুটো আপনি বলেছিলেন সিন্ধুকে তোলা থাকে, সিন্ধুকটা কোথায়? এই বাড়িতেই, আমার শোবার ঘরের দেওয়ালে গাঁথা সিন্ধুকে। তার চাবি থাকে আমার কাছেই। সে দুটো একবার দেখা যায়? তা কেন যাবে না? আপনারা একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিমলভূষণ ঘর থেকে বেরিয়ে গেলেন। ফিরে এলেন মিনিট 5 বাদে, হাতে একটা ভেলভেটের বাক্স,
আমাদের সামনে এসে বাক্সের ডালা খুলে ধরতেই চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। ভাদুরী মশাই খুব মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলেন হিরে দুটিকে, তারপর বললেন, ঠিক আছে, এবারে এই দুটিকে যথাস্থানে আবার রেখে আসুন। বাক্সের ডালা বন্ধ করে বিমলভূষণ আবার ঘর থেকে বেরিয়ে গেলেন এবং এবারেও ফিরে এলেন খানিক বাদেই। ফিরে এসে সোফায় বসে বললেন, আর কি জানতে চান বলুন। হরপার্বতীর চোখে ওই হিরে দুটো কাল কখন পড়াবেন? ভোর 5টায়। তার আগে তো লোকজন আসা শুরুই হয় না। হিরে দুটো যে সম্বৎসর আপনার শোবার ঘরে সিন্ধুকে থাকে, আমি ধরেই নিচ্ছি যে আপনার স্ত্রী আর মেয়ে জামাইটা জানেন। কথা হচ্ছে আর কেউ জানে কিনা। এই ধরুন না, আপনার বাড়ির কাজের লোকেরা, তারা জানে? জানে বলে তো মনে হয় না, তবে হ্যাঁ, অনুমান তো করতেই পারে। রাত্রিরে ওরা কোথায় থাকে? এই বাড়িরই একতলায়। একতলার একদিকে ওরা থাকে আর অন্যদিকে থাকে আমার ভাগ্নে নুটু। হিরে দুটো যে সিন্ধুকে থাকে, নুটু তা জানে? মনে তো হয় না। ওকে বলেছি যে হিরে থাকে ব্যাংকের লকারে। চোদ্দ সংক্রান্তির আগের দিন ব্যাংকে গিয়ে লকার থেকে আমি বার করে আনি। আজও 10টা নাগাদ বাড়ি থেকে একবার বেরিয়েছিলাম। নুটুকে তখন বলে গিয়েছিলাম যে ব্যাংক থেকে হিরে নিয়ে আসতে যাচ্ছি। শুনে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, মার্তা লুমিয়ের বলে কাউকে আপনি চেনেন? বিমলভূষণের মুখ দেখে মনে হলো এই প্রশ্নটার জন্য তিনি তৈরি ছিলেন না। বললেন, তাকে আপনারা চিনলেন কি করে? আমরা চিনলুম কি করে সেটা কোনো কথা নয়, আপনি চেনেন কিনা বলুন। হ্যাঁ, চিনি। কি করে চিনলেন? মানে সূত্রটা কি? বলছি, আমার জামাই আদিত্যনাথ কলকাতার একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির ম্যানেজার। আপিসের কাজে গত ফেব্রুয়ারি মাসে ওকে ইউরোপে যেতে হয়। সেই সময় ফ্রান্সের ভিসা করাবার জন্য ওকে একদিন কলকাতার ফ্রেঞ্চ কনসুলেট যেতে হয়েছিল। আমি ওর সঙ্গে গিয়েছিলাম। তা সেখানে এই মার্তা লুমিয়ারের সঙ্গে আমার পরিচয় হয়। ও গিয়েছিল ওর পাসপোর্টের মেয়াদ বাড়াতে। তো কথায় কথায় জানতে পারি যে ও রিসার্চ স্কলার, এদেশে এসেছে টেরাকোটার মন্দির নিয়ে কাজ করতে। আমি ওকে আমাদের মন্দিরের কথা জানাই, বলি যে চোদ্দ সংক্রান্তিতে আমাদের মন্দিরে খুব বড় একটা উৎসব হয়। ও তো সেই উৎসবই দেখতে এসেছে। এখানে এসে উঠেছে কোথায়? এই বাড়িতেই উঠতো, তবে কিনা সাহেব বলে কথা, ওদের হরেক রকম বায়নাক্কা। এদিকে আমরা তো সাহেবী কেতায় অভ্যস্ত নই, কে অত ঝক্কি পোয়াবে বলুন তো। তাই এই চন্দননগরেই আমাদের এক বন্ধুর বাড়িতে ওর থাকার ব্যবস্থা করে দিয়েছি। আশা করছি সেখানে ওর কোনো অসুবিধে হবে না। আজ সকালে ব্যাংকে যাবার নাম করে যখন বেরোই, তখন আসলে ওরই সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এর আগে শেষ কবে ওর সঙ্গে দেখা হয়েছিল আপনার? উত্তর দেবার আগে এক মুহূর্ত চুপ করে রইলেন বিমলভূষণ। একটু ভেবে নিলেন, তারপর বললেন, মনে পড়েছে, গত রবিবার। ও যে যেদিন কলকাতায় আপনার সঙ্গে দেখা করতে যাই, আপনার ওখান থেকে চলে আসছি এমন সময় রাস্তায় একেবারে হঠাৎই ওর সঙ্গে দেখা হয়ে যায়। এয়ারপোর্টে কাকে যেন রিসিভ করতে যাচ্ছিল, পথে আমাকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। আপনাদের হীরের কথাও জানে? হ্যাঁ, সে তো আমি ওকে বলেছি। সেই হীরের চোখের হরপার্বতী দেখতেই তো ওর আশা। কাল ভোরেই ঠিক এখানে এসে যাবে। এবারে শেষ প্রশ্নটা করি, এই নুটু লোকটি কেমন, আর ওকে আপনি কতটা বিশ্বাস করেন? পুরোপুরি বিশ্বাস করি। আর না করে উপায় আছে বলুন? ওই তো সব সামলাচ্ছে। ব্যাস, অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, এবারে আপনার ছুটি। সন্ধ্যের দিকে একবার আসবো, এখন যান, একটু গড়িয়ে নিন। বিমলভূষণ সোফা থেকে উঠে দরজা পর্যন্ত আমাদের এগিয়ে দিলেন। কাঠের সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এলুম, রওনা হলুম গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসের মুখে নুটুর সঙ্গে দেখা। তিনি বললেন, দোতলায় চলে যান, ওখানে আপনাদের জন্য দুটো ঘর রেডি করে রেখেছি। আপনাদের পুজুরি ঠাকুরটির সঙ্গে একটু কথা বলবো, তাকে পাওয়া যাবে? নিশ্চয়ই যাবে, নিচেই আছেন। আপনারা ঘরে যান, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। আমরা উপরে উঠে সিঁড়ির পাশের ঘরটা আমার ও সদানন্দবাবুর জন্য রেখে ধারের ঘরটা ভাদুরী মশাইকে ছেড়ে দিলুম। গাড়ি থেকে আমাদের হ্যান্ডব্যাগ 3টি উপরে তুলে দেওয়া হয়েছিল। জামা কাপড় পাল্টে ভাদুরী মশাইয়ের ঘরে বসে সবে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছি, এমন সময় দরজায় টোকা পড়ল।
দরজা খুলে যাকে দেখা গেল তার বয়স বছর 30-35-এর বেশি হবে না। গৌরবর্ণ যুবা পুরুষ, পরনে গরদের ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গলায় ধপধপে সাদা উপবীত। নমস্কার করে বললেন, আমার নাম শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য, আমি এই মন্দিরের পূজারী। তা নটুবাবু বললেন আপনারা আমার সঙ্গে কথা বলতে চান। ঘরে একটি মাত্র চেয়ার, গৌরাঙ্গ ভট্টাচার্যকে সেটায় বসতে বলে আমরা তিনজন খাটের উপরে বসলুম। ভাদুরী মশাই কোনো ভনিতার মধ্যে না গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন আছেন? 5 বছর। আগে আমার বাবা এখানে পুজো পাঠ করতেন, তিনি অসুস্থ হয়ে দেশের বাড়িতে চলে যান, তখন থেকে আমি এখানে কাজ করছি। আপনাদের দেশ কোথায়? বর্ধমান জেলার শক্তিগড়ে। সেখানে রেলগাড়ি থেকে নেমে মাইল 5 সাইকেল রিক্সায় যেতে হয়। গ্রামের নাম বড়চণ্ডীপুর। ভাদুরী মশাই একটা সিগারেট ধরালেন। দেশলাই কাঠিটা নিভিয়ে ঘরের মধ্যে অ্যাশট্রে না থাকায় জানলা দিয়ে বাইরে নিক্ষেপ করলেন। তারপর বললেন, ভট্টাচ মশাই, আপনি কি নিত্য গঙ্গা স্নান করেন? গৌরাঙ্গ বললেন, শরীর ভালো থাকলে নিত্যই করি, তবে শরীর তো নিত্য ভালো থাকে না, তখন 1-8 দিন বাদ যায়। ভাদুরী মশাই আর কথা না বাড়িয়ে এবারে সরাসরি চলে এলেন হীরের প্রসঙ্গে। বললেন, বিমলবাবু বলছিলেন যে গঙ্গার ঘাটে 2 লোককে আপনি হীরে নিয়ে বলাবলি করতে শুনেছিলেন। এটা কবেকার কথা? গত মাসের মাঝামাঝির, মার্চ মাসের 14-15 তারিখের। তারা কি বলছিল? বলছিল যে ও হীরে সেনেদের নয়, ওরা এক সাহেবের কাছ থেকে হাতিয়েছে, তাই চুরি করলে পাপ হবে না। ঠিক এই কথাই আপনি বিমলভূষণকে বলেছিলেন? আগে না, ওভাবে কি বলা যায় বলুন। আমি শুধু বলেছিলাম যে হীরে নিয়ে 2 লোককে কথা বলতে শুনেছি, তাই সাবধান হওয়া দরকার। লোক 2 কোথাকার বলে আপনার মনে হয়? তা তো জানি না, তবে চেহারা আমার মনে আছে। একজন ঢ্যাঙা, অন্যজন বেঁটে, দুজনেই কালো। বেঁটে লোকটার গালে একটা আঁচিল আছে, আবার দেখলে ঠিক চিনতে পারবো। ঠিক আছে ভট্টাচ মশাই, আপনি যেতে পারেন। গৌরাঙ্গ ভট্টাচ চলে গেলেন। ভেবেছিলুম জামাকাপড় পাল্টে ভাদুরী মশাইও এবারে একটু বিশ্রাম করে নেবেন, কিন্তু তিনি জামাকাপড় পাল্টালেন না। দাঁড়িয়ে উঠে বললেন, আপনারা বিশ্রাম করুন, গাড়িটা নিয়ে আমি একটু বেরোচ্ছি, 5টা নাগাদ ফিরব। কোথায় কি কাজে তিনি বেরিয়ে গেলেন তা জানি না, তবে ফিরে এলেন 5টার মধ্যেই। আমি ও সদানন্দবাবু ইতিমধ্যে একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করেছি, তবে সদানন্দবাবুর ক্ষেত্রে চেষ্টাটা কিঞ্চিত সফল হলেও আমার ক্ষেত্রে একেবারেই হয়নি। ভাদুরী মশাই ফিরে এসেই বললেন, চলুন স্ট্র্যান্ড থেকে এক চক্কর ঘুরে আসা যাক। যেতেই হয়েছিল। সেখানে পরমেশ চৌধুরীর সঙ্গে দেখাও হয়ে গেল আবার। ভদ্রলোক একটা বেঞ্চিতে বসে তাঁরই বয়সী জনাতিনিক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। ভাদুরী মশাইকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, আরে তোমার কাজ কেমন এগোচ্ছে? ভালোই। শুনে খুশি হলেন পরমেশ। বললেন, কলকাতায় ফেরার আগে কিন্তু একটা দিন আমার বাড়িতে কাটিয়ে যেও, হ্যাঁ? স্ট্র্যান্ড থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ফিরে সেনেদের মূল বাড়িতে যাই। সেখানে বিমলভূষণের সঙ্গে ভাদুরী মশাইয়ের একান্তে কিছু কথা হয়। তারপর ওখানেই রাতের খাওয়া চুকিয়ে একটু আগে গেস্ট হাউসে ফিরেছি। ফিরে ভাদুরী মশাইকে জিজ্ঞেস করেছিলুম বিমলভূষণের সঙ্গে তার কি কথা হলো। তাতে তিনি হেসে বললেন, কথা তো বিশেষ হয়নি, তবে হ্যাঁ, ওর শোবার ঘরে ঢুকে সিন্দুক খুলিয়ে ওই হীরে জোড়া আরেকবার দেখে এলুম। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, নিন নিন, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, রাত জাগবেন না, কাল ভোর 5টার আগেই নিচে নামতে হবে। কিন্তু শুয়ে পড়লেই কি ঘুম আসে? ডেকোরেটরদের কাজ শেষ হয়নি, ইলেকট্রিক মিস্ত্রিরা সমানে চেঁচামেচি করছে, পেরেক ঠোকার শব্দেরও কামাই নেই। কেন যে ওরা শেষ মুহূর্তের জন্য সব কাজ ফেলে রাখে? আচ্ছা, এর মধ্যে ঘুমোনো সম্ভব? অথচ এত হই হল্লা আর ঠকাঠক হাতুড়ি পেটার শব্দের মধ্যেও সদানন্দবাবু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ভদ্রলোককে সত্যিই হিংসে হয়। আজ 14ই এপ্রিল, চৈত্র সংক্রান্তি, বুধবার। ডেকোরেটরের লোকজন ও ইলেকট্রিক মিস্ত্রি মজুরদের যে
চিৎকার চেঁচামেচি আর সেই সঙ্গে হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার যে অবিশ্রান্ত ঠকাঠক শব্দের মধ্যে গতকাল শয্যা গ্রহণ করেছিলুম, রাত 2টো নাগাদ তা খানিকটা স্তিমিত হয়ে আসে। সম্ভবত সেই সময় আমার দু চোখের পাতা ঘুমে জড়িয়ে এসেছিল, কিন্তু খুব বেশিক্ষণ আমি ঘুমোতে পারিনি। খানিক বাদেই শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। হাত ঘড়ির রেডিয়াম লাগানো ডায়ালের দিকে তাকিয়ে দেখি 4টে বাজে। সদানন্দবাবু তখনও ঘুমোচ্ছেন, তাকে আর জাগাই না। ঝটপট মুখ হাত ধুয়ে দাড়ি কামিয়ে স্নান সেরে নিই। তারপর তাকে ঠেলে তুলে দিয়ে জামা কাপড় পাল্টে নিচে নামতে নামতে 4:30 বাজে। নিচে নেমে দেখি ভাদুড়ি মশাই আমার আগেই একতলায় এসে দাঁড়িয়ে আছেন। তখনও রাত কাটেনি, অথচ এরই মধ্যে পিল পিল করে লোক আসতে শুরু করেছে। দেখতে দেখতে চত্বরটা ভরে গেল। তার মধ্যে বুড়ো বুড়ি, যুবক যুবতী তো আছেই, অল্প বয়সী ছেলেমেয়েরও কিছু কমতি নেই। কোলে বাচ্চা নিয়েও এসে গেছে অনেক মা। তারা চত্বরের শানে হাত ঠেকিয়ে সেই হাত তাদের কোলের বাচ্চার মাথায় ঠেকিয়ে দিচ্ছে। বাইরে থেকে ওদিকে লোক আসছে তো আসছেই। এদেশে ধর্মের যে কী টান, আর সেই টানে মানুষ যে কীভাবে ছুটে আসে, এই শেষ রাত্রিরে এখানে এসে না দাঁড়ালে তা বুঝতেই পারতুম না। মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। গেস্ট হাউসের একতলার বারান্দাটা বেশ উঁচু, তাই এখানে দাঁড়িয়ে জনতার মাথার উপর দিয়ে হরপার্বতীর মূর্তিটিকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। মূর্তির সামনে দাঁড়িয়ে গৌরাঙ্গ ভট্টাচার্য বেশ উঁচু গলায় শিব স্তোত্র পাঠ করতে করতে একটি ঘণ্টা নেড়ে যাচ্ছেন। তার দুপাশে 2টি যুবা বয়সী মানুষ, একজন শাঁখ বাজাচ্ছে, অন্যজন কাঁসর। এইসব দেখছি ও শুনছি, এমন সময় দোতলা থেকে নেমে সদানন্দবাবু আমার পাশে এসে দাঁড়ালেন। বললুম, স্নান করে নিয়েছেন? তার আর সময় পেলুম কোথায়? ওরে বাবা, এ তো দেখছি ইন্দ্রপুরী বানিয়ে ছেড়েছে। সদানন্দবাবু খুব একটা বাড়িয়ে বলেননি। চত্বরের উপরকার তেরপলের ছাউনির তলা দিয়ে 3-4 ফুট অন্তর অন্তর আড়াআড়িভাবে টানা বাঁশের বাতা থেকে ঝোলানো অজস্র ইলেকট্রিক বাল্বের মালা থেকে অতিশয় কড়া আলো তো বিচ্ছুরিত হচ্ছেই। সেই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে বেশ জোরালো 2টি ফ্লাড লাইটের। ফলে যেমন মন্দির তেমনি গোটা চত্বরটিও আলোয় ঝলমল করছে। চত্বরটিকে ঘিরে জ্বলছে কিছু আলোর চরকিও। চন্দননগরের আলোর কারিগরদের সুখ্যাতির কথা কে না জানে। সুযোগটা যখন নিজেদের এলাকাতেই পাওয়া গেছে, তখন অন্তত খানিকটা কেরামতি না দেখিয়ে তারা ছাড়বে না। এতক্ষণ যে ঘট্টগোল চলছিল, হঠাৎই যেন তার মাত্রা আরও বেড়ে গেল। সামনে তাকিয়ে দেখলুম ভলান্টিয়ার ছেলেরা চত্বরের ভিড়কে দুপাশে খানিকটা ঠেলে দিয়ে মাঝ বরাবর একটা রাস্তা করে দিচ্ছে। কেন এমন করা হচ্ছে জিজ্ঞেস করার জন্য ভাদুড়ি মশাইয়ের দিকে তাকাতে তিনি চাপা গলায় বললেন, পিছনে তাকিয়ে দেখুন। ঘুরে দাঁড়িয়ে দেখলুম সেনেদের বসতবাড়ির দিক থেকে ছোট্ট একটি মিছিল ধীরে ধীরে চত্বরে এসে ঢুকল। মিছিলের সামনে বিমল ভূষণ, তার পিছনে পরপর তার স্ত্রী, জামাতা ও কন্যা, তারও পিছনে 8-10 বছরের 2টি ছেলে এবং সর্বশেষে একটি অল্প বয়সী বউ। বউটিকে দেখে চকিতে মনে হলো আগেও কোথাও একে দেখেছি, কিন্তু ঠিক যে কোথায় দেখেছি তক্ষুনি তা মনে করতে পারলুম না। মিছিলের সামান্য পিছনে মার্তা লুমিয়ারকেও দেখলুম। দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল। লোকটা কি সত্যিই এই মন্দিরের এই উৎসব দেখতে এসেছে, নাকি অন্য কোনো মতলব আছে ওর? নুটু চত্বরের মধ্যেই ছিল। সেনেদের বাড়ির মিছিল চত্বরে এসে পৌঁছবা মাত্র ভিড় ঠেলে সেই দিকে এগিয়ে গেল সে। শাঁখ, কাঁসর ও ঘণ্টার শব্দ একটুক্ষণের জন্য থেমেছিল। এবারে আবার ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো। কাঁসর ঘণ্টা দ্বিগুণ উৎসাহে বাজতে থাকলো, আর গৌরাঙ্গ ভট্টাচার্য তার গলা আরও উঁচুতে উঠিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। বিমলভূষণ আজ সাদা গরদের ধুতি পরেছেন। গলার দুদিক দিয়ে জরির পাড় বসানো গরদের চাদর ঝুলছে। কপালে শ্বেতচন্দনের ফোঁটা। জুতো পরেননি, পা দুটি অনাবৃত। দুহাতে ধরে আছেন সেই ভেলভেটে মোড়া বাক্সটি, যেটিকে কাল দুপুরে ওর বাড়িতে আমরা দেখেছি, আর যে বাক্সের মধ্যে মহার্ঘ সেই হিরে 2টি রয়েছে বলে আমি জানি। ভিড়ের ভিতর দিয়ে সরু যে পথ করে দেওয়া হয়েছিল, সেনেদের বাড়ির মিছিল সামনে এগিয়ে গেল সেই পথ দিয়ে। তারপর একে একে সবাই মন্দিরের বারান্দায় উঠে পড়লেন। মার্তা লুমিয়ার অবশ্য আর এগোলো না। হাতে ক্যামেরা নিয়ে সে মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রইল। বিগ্রহের অক্ষি কোটরে হিরে 2টি বসিয়ে দেবার সঙ্গে সঙ্গেই সে তার ছবি তুলবে।
ক্যামেরার লেন্সে চোখ রেখে তার দাঁড়াবার ভঙ্গি দেখেই তা বুঝতে পারলুম। গৌরাঙ্গ ভট্টাচার্য এই মুহূর্তটির জন্য একেবারে তৈরি হয়েছিলেন। হাতে একটি তামার পাত্র নিয়ে তিনি বিমলভূষণের সামনে এসে দাঁড়ালেন। মন্ত্রোচ্চারণ করে তার কপালে আর এক প্রস্ত চন্দন লেপে দিলেন। মাথায় ধান দুর্বা রাখলেন, সর্বাঙ্গে গঙ্গাজল ছিটালেন। তারপর সরে এলেন তার সামনে থেকে। বারান্দা থেকে মন্দিরের ভিতরে ঢুকে গেলেন বিমলভূষণ। সবই এখান থেকে দেখতে পাচ্ছি। ভেলভেটের বাক্স খুলে হরপার্বতীর তৃতীয় নয়নে হিরে দুটি পরিয়ে দেওয়ার দৃশ্য স্পষ্ট দেখলুম। কাঁসর ঘণ্টা সমানে বাজছে, ঘন ঘন শঙ্খধ্বনি হচ্ছে, জনতার সোল্লাসে চিৎকার করছে, জয় শঙ্কর, জয় পার্বতী। ওদিকে মার্তা লুমিয়ারের ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব ঝলসে উঠছে বারবার। তারই মধ্যে দেখলুম হরপার্বতীর যুগল মূর্তিকে জোর হস্তে নমস্কার করে বিমলভূষণ খুবই ধীর পায়ে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছেন। বিমলভূষণ বেরিয়ে আসার পর তার পরিবারের লোকেরা মন্দিরের মধ্যে ঢুকে বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালেন। তাদেরই বাড়ির অনুষ্ঠান, সুতরাং মন্দিরে ঢোকার অগ্রাধিকারও তাঁদেরই। ঠিক এই সময় ঘটল একটি ভয়াবহ ঘটনা। মন্দির চত্বর ও গেস্ট হাউসের একতলা দোতলার সমস্ত আলো একেবারে একই সঙ্গে নিভে গেল। লোকজনেরা ছুটোছুটি শুরু করে দিল। বাচ্চারা তারস্বরে কাঁদতে লাগলো। ভলেন্টিয়াররা চেঁচিয়ে বলতে লাগলো, আপনারা ভয় পাবেন না, ছুটোছুটি করবেন না, যে যেখানে আছেন সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন। আমরা জেনারেটর চালাবার লোক আনতে পাঠিয়েছি, সে এসে পড়লেই জেনারেটর চালু হয়ে যাবে, ভয় পাবেন না। আমার ভয় হলো এক্ষুনি একটা স্ট্যাম্পিড শুরু হয়ে যেতে পারে। ভোর হয়েছে, সূর্য উঠেছে, চারিদিকে আলো ফুটেছে, অথচ মাথার উপরে তেরপলের ছাউনি থাকায় আর টিন ও চট দিয়ে চারপাশ ঘিরে রাখায় এই চত্বরের মধ্যে এক ফোঁটাও দিনের আলো ঢুকতে পারছে না। চারদিকে একেবারে জমাট অন্ধকার। এর মধ্যে যদি স্ট্যাম্পিড শুরু হয় তো আর দেখতে হবে না। বিস্তর লোকের হাত পা ভাঙবে, এক একটা বাচ্চাও হয়তো ভিড়ের চাপে পিষে গিয়ে মারা পড়তে পারে। জেনারেটর অবশ্য 5 মিনিটের মধ্যেই চালু হয়ে গেল। ফটাফট আলো জ্বলে উঠল আবার। আর আলো জ্বলতেই গৌরাঙ্গ ভট্টাচার্য আর্তনাদ করে উঠলেন, আরে আরে হরপার্বতীর হিরে কোথায় গেল, হিরে কোথায় গেল? বিমলভূষণ তার পরিবারের লোকদের সঙ্গে মন্দিরের বাইরের বারান্দায় সামনের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। মনে হলো অন্যেরা যখন ছুটোছুটি করছিল তখন তিনি বারান্দা থেকে নিচে নামেননি। গৌরাঙ্গ ভট্টাচার্যের আর্তনাদ শুনে তিনি মন্দিরের দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর চকিতে ব্যাপারটা বুঝে নিয়ে বারান্দা থেকে নেমে প্রায় দৌড়ে চলে এলেন আমাদের কাছে। এসেই ভাদুরী মশাইয়ের হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললেন, এ কি হলো মিস্টার ভাদুরী? ধৈর্য ধরুন, উতলা হবেন না। আমার ধারণা লোডশেডিং হয়নি, মেন সুইচটাকে অফ করে দিয়েছে। আপনি আগে সেটা চালু করার ব্যবস্থা করুন। কিন্তু কিন্তু হিরে দুটোর কি হবে? হিরে আপনি ফেরত পাবেন। ভাদুরী মশাই সেই একই রকমের শান্ত গলায় বললেন, এখন যা বলছি সেই কাজটা করুন তো। বলে আর তিনি দাঁড়ালেন না। গেস্ট হাউসের বারান্দা থেকে নেমে চত্বর থেকে বেরিয়ে যেতে যেতে চাপা গলায় আমাকে বললেন, সদানন্দবাবুকে নিয়ে আমার সঙ্গে আসুন। বিনা বাক্যে আমরা তার সঙ্গ নিলুম। বুঝলুম যে এখন কোনো প্রশ্ন করে লাভ নেই, প্রশ্ন করলেও জবাব পাওয়া যাবে না। লম্বা লম্বা পা ফেলে মন্দির প্রাঙ্গণ পেরিয়ে গেলেন ভাদুরী মশাই। সেনেদের কম্পাউন্ড ওয়ালের গেট দিয়ে ঢুকে তাদের বসত বাড়ির পথ ধরলেন। এত জোরে তিনি হাঁটছিলেন, তার সঙ্গে তাল রেখে চলতে আমাদের বেশ কষ্টই হচ্ছিল। পিছন থেকে তবু বললুম, ও বাড়িতে গিয়ে কি হবে? বিমলভূষণরা তো কেউ বাড়িতে নেই, ওরা তো মন্দিরে। ভাদুরী মশাই আমার কথার কোনো জবাব দিলেন না। বসত বাড়ির সদর দরজা খোলাই ছিল। তিনি ভিতরে ঢুকে দোতলার সিঁড়ির দিকে না গিয়ে একতলারই ডান দিকের ঘরের দরজা কড়া ধরে জোরে জোরে নাড়তে লাগলেন। মিনিট খানেক ধরে ক্রমাগত কড়া নাড়ার পর যে বউটি এসে দরজা খুলে দিল, আজই কিছুক্ষণ আগে বিমলভূষণদের মিছিলের শেষে তাকে আমি দেখেছি। দেখে মনে হয়েছিল আগেও কোথাও একে আমি দেখেছিলাম, কিন্তু ঠিক কোথায় যে দেখেছি সেই মুহূর্তে তা মনে পড়েনি। এখন মনে পড়ল যে কাল দুপুরে নুটু যখন আমাদের এই বাড়িতে নিয়ে এসে দোতলার সিঁড়িটা দেখিয়ে দিয়ে একতলার এই ঘরে ঢুকে যায়, তখন পর্দার আড়ালে এরই মুখ আমি চকিতে একবার দেখতে পেয়েছিলাম। বউটির মুখে ভয়ের ছাপ। দরজা খুলে আমাদের দেখে মুখ নামিয়ে স্খলিত গলায় জিজ্ঞেস করল,
আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। কিন্তু আমার স্বামী তো এখন বাড়িতে নেই। আমরা আপনার স্বামীর কাছে তো আসিনি, আমরা আপনার কাছেই এসেছি। চটপট হিরে দুটো বার করে দিন, কথা দিচ্ছি কেউ কিছু জানবে না। মুখ তুলে ভাদুরী মশাইয়ের দিকে তাকালো বউটি। কি দেখলো সেই জানে। তারপর আর কথা না বাড়িয়ে ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে ছোট্ট একটা কাগজের পুড়িয়া বার করে এনে সেটা ভাদুরী মশাইয়ের হাতে তুলে দিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার আমার স্বামীকে আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। বাঁচাতে হবে কেন? আর তাছাড়া এই হিরে দিয়ে বাঁচানো যায়? এ তো নকল হিরে। বলে আর দাঁড়ালেন না। বসত বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের নিয়ে ফের মন্দিরের দিকে রওনা হলেন। মন্দিরে যখন ফিরে যাই, জেনারেটরের ঘটঘট শব্দ তখন বন্ধ হয়ে গেছে। মেন সুইচটা সত্যি কেউ অফ করে দিয়েছিল। সেটা ফের অন করে দেওয়ায় ফিরে এসেছে আসল আলো। চত্বর ছেড়ে যারা চলে গিয়েছিল তারাও আবার ফিরে এসেছে। আবার জমে উঠেছে ভিড়। হরপার্বতীর হিরে যে পাওয়া গেছে আর নতুন করে পরিয়েও দেওয়া হয়েছে বিগ্রহের চোখে, এই খবর রটে যাওয়ায় ভিড় ক্রমে আরও বেড়ে চলেছে। কিন্তু সেই ভিড়ের মধ্যে মার্তা লুমিয়ারকে দেখতে পেলুম না। বিমলভূষণকে এই নিয়ে প্রশ্ন করতে তিনি বললেন, সে তো তার দেশের কোন কাগজে ছাপবে বলে ছবি তুলতে এসেছিল। নতুন করে ওই যে আবার বিগ্রহের চোখে হিরে দুটো পরিয়ে দিলুম, তার ছবি তুলে নিয়ে সে আর দাঁড়ায়নি, ক্যামেরা নিয়ে চলে গেছে। এরপরে আর মন্দিরে আমরা খুব বেশিক্ষণ থাকিনি। থাকার কোনো দরকারও ছিল না। বিমলভূষণের পরিবারের লোকেরা খানিক আগেই বসত বাড়িতে ফিরে গেছেন। ভাদুরী মশাই বললেন, একটু চা পেলে ভালো হতো। আরে চলুন না, চলুন, বাড়িতে গিয়ে চা খাবো। এখন আমরা বিমলভূষণদের দোতলার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি। চা খেতে খেতেই বিমলভূষণ বললেন, যাক, আর হিরে চুরি যাবার ভয় নেই। মন্দিরে দুজন পাহারাদার বসিয়ে রেখে এসেছি, সারাক্ষণ তারা হরপার্বতীর উপরে নজর রাখবে। কিন্তু ওই দুটো তো আসল হিরে নয়। চা খেতে খেতেই বিষম খেলেন বিমলভূষণ। তারপর কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে তোতলাতে তোতলাতে বললেন, তার মানে? মানে খুবই সহজ, কিন্তু একটা প্রশ্ন করি, আপনি কি হীরের আসল নকল বুঝেন? তা কেন বুঝবো না, খুব ভালোই বুঝি। এটাও বুঝি যে আমাদের বিগ্রহের হিরে দুটি একেবারে 100% জেনুইন। 200%। সে তো আমি কাল দুপুরে যখন দেখলুম তখনই বুঝেছি। কি জেল্লা! আপনারা দুজনেই কারেক্ট। যে হিরে কাল দুপুরে আমরা দেখেছিলুম সত্যি তা 16 আনা খাঁটি। কিন্তু এর মধ্যে আবার কিন্তু আসছে কোত্থেকে? আসছে, তার কারণ আজ যে হিরে পরানো হয় পরাবার পরে চুরি যায়, আর তারপরে আমি উদ্ধার করে আনি, আর তারও পরে আবার বিগ্রহের চোখে বিমলভূষণ যা নতুন করে পরিয়ে দেন, তা কিন্তু সেই কালকের হিরে নয়, স্রেফ নকল। বলেন কি? ও দুটো নকল হিরে? আর আমি তা বুঝতে পারলুম না। শুধু আপনি কেন, কেউ বুঝতে পারেনি, পারার কথাও নয়। একে তো ওই হট্টগোল, তার উপরে ফ্লাড লাইট জ্বলছে, আলোর চরকি ঘুরছে, একেবারে ধাঁধা লাগিয়ে দেওয়া ব্যাপার। তার মধ্যে কে বুঝবে যে ওই দুটো হিরে নয় কাঁচ? বোঝা সম্ভব? কিন্তু আমি তো সিন্ধুকের থেকেই ভেলভেটের বাক্স বার করে নিয়ে মন্দিরে গিয়েছিলুম। সেই বাক্স থেকে বার করেই তো বিগ্রহের চোখে হিরে দুটো বসিয়ে দিই। বিমলবাবু, আপনার ওই বাক্সটাই জেনুইন, হিরে দুটো নয়। বাক্সের ভেতর থেকে জেনুইন হিরে দুটো কে নিল তাহলে? কখন নিল? পট থেকে নিজের পেয়ালায় আবার নতুন করে লিকার ঢেলে নিলেন ভাদুরী মশাই। তাতে দুধ চিনি মিশিয়ে চামচ দিয়ে নেড়ে নিলেন। তারপর এক চুমুক চা খেয়ে পেয়ালাটাকে পিরিচে নামিয়ে রেখে বললেন, কে নিয়েছে তাও বুঝতে পারেননি? অবশ্যই পারবেনই বা কী করে।
গোয়েন্দা নিজেই যে হিরে চুরি করতে পারে তা তো আপনার জানার কথা নয়। তার মানে? তার মানে হিরে জোড়া তো প্রথম দেখি কাল দুপুরে, তারপর কাল রাত্রিরে আপনার শোবার ঘরে গিয়ে আপনাকে দিয়ে সিন্দুক খুলিয়ে হিরে দুটোকে যখন দ্বিতীয়বার দেখি, তখনই আপনার ভেলভেটের বাক্স থেকে ওই দুটি সরিয়ে নিয়ে তার জায়গায় দুটো নকল হিরে রেখে দিই। কাজটা করেছিলুম মাত্র 1 লহমার জন্যে, আপনার দিকে পেছন ফিরে। আপনি টেরও পাননি। দেখলুম যেমন বিমলভূষণের তেমনি সদানন্দবাবুরও চোয়াল ঝুলে পড়েছে। বিমলভূষণ অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বললেন, হ্যাঁ, কি কি বলেন কি? এই নিন আপনার আসল হিরে। পকেটে হাত দিয়ে ছোট্ট একটা এনভেলপ বার করে তিনি বিমলভূষণের দিকে এগিয়ে দিলেন। বিমলভূষণ খাম খুলে জিনিস দুটি বার করতেই তার ঝকমক করে উঠল। বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে হিরে দুটির দিকে তাকিয়ে রইলেন বিমলভূষণ। তারপর তার হতভম্ব ভাবটা কেটে যেতে মুখ তুলে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এই হিরে জোড়া আপনি সরিয়েছিলেন কেন? ও দুটো আগে আপনার সিন্ধুকে তুলে রেখে আসুন, অন্য কথা তারপর হবে। যান। বিমলভূষণ ঘর থেকে বেরিয়ে গেলেন। ফিরে এলেন মিনিট 3-4 বাদে। তারপর ফের সেই প্রশ্ন তুললেন, এবারে বলুন সরিয়েছিলেন কেন? আপনি কি জানতেন যে বিগ্রহের চোখ থেকে ও দুটো আর চুরি হবে? জানতুম বললে বাড়িয়ে বলা হবে। আসলে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসব ক্ষেত্রে যা করে থাকে আমিও তাই করেছিলুম, অর্থাৎ আশঙ্কা করেছিলুম। তা আশঙ্কা তো আপনারও ছিল বিমলবাবু, আর তা যদি নাই থাকবে তো আপনি আমার কাছে ছুটে গিয়েছিলেন কেন? সে তো চুরিটা আমি ঠেকিয়ে দেব এই ভরসাতেই, তাই তো? একটুক্ষণের জন্য চুপ করে রইলেন ভাদুরী মশাই। তারপর বললেন, আপনার সঙ্গে আমার অবশ্য একটা তফাৎ আছে। সেটা এই যে আশঙ্কা থাকা সত্ত্বেও হরপার্বতীর চোখে আপনি আসল হিরেই পরাবার কথা ভেবেছিলেন। আমি সেক্ষেত্রে এমন ব্যবস্থা করেছিলুম যে আসল হিরে আপনি পরাতেই পারেননি। আশা করি অন্তত এখন আপনি বুঝতে পারছেন আমি ঠিক কাজই করেছিলুম। তা তো করেইছিলেন, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি আপনি ওই নকল মানে ওই কাঁচের চোখ জোগাড় করলেন কি করে? দেখতে তো হুবহু একই রকম। ওসব আমাদের ট্রেড সিক্রেট। আপনার আসল হিরে জোড়া যে খোয়া যায়নি তাতেই খুশি থাকুন। আর হ্যাঁ, চুরি তো গিয়েছিল নকল হিরে। কিভাবে কার কাছ থেকে তা আমি উদ্ধার করলুম, দয়া করে তা নিয়ে কোনো প্রশ্ন করবেন না। সেনেদের বাড়িতে চৈত্র সংক্রান্তির দিনে মাছ মাংস খাওয়া হয় না। ধাতব কিংবা চীনামাটির থালা বাসনও ব্যবহার করা হয় না। দ্বীপ্রাহরিক আহার্য কলার পাতায় পরিবেশন করা হলো। আহার্য বলতে আতপ চালের ভাত, মুগের ডাল, 2-3 রকমের ভাজাভুজি, ধোঁকা ও ছানার ডালনা, দই সন্দেশ। খাবার জল দেওয়া হলো মাটির গেলাসে। খেয়ে বেশ তৃপ্তি পাওয়া গেল। ভাদুরী মশাইয়ের হাতে শুধু একটা পারিশ্রমিকের খাম ধরিয়ে দিয়েই বিমলভূষণ ক্ষান্ত থাকেননি। বারবার অনুরোধ করেছিলেন যে রাতটাও যেন আমরা তাঁর ওখানে কাটিয়ে আসি। কিন্তু ভাদুরী মশাই কিছুতেই রাজি হলেন না। বললেন, আজও আমরা চন্দননগরে থাকবো ঠিকই, তবে এখানেই আমার এক পুরনো বন্ধুকে কথা দিয়েছি বিকেল আর রাতটা তার সঙ্গে কাটাবো। কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই, হিরে দুটো ইনশিওর করে ফেলুন, এ নিয়ে আর গড়িমসি করবেন না। নিচে নেমে আমরা গাড়িতে উঠে পড়লুম। গাড়িতে স্টার্ট দিয়ে ভাদুরী মশাই বললেন, নটু বোধহয় পরমেশের বাড়িতে এতক্ষণে পৌঁছে গেছে। শুনে আমি তো অবাক। বললুম, আপনি জানলেন কি করে? খাওয়ার ডাক পড়ার সঙ্গে সঙ্গে যে আমি ডাইনিং হলে যাইনি, গিয়েছিলাম আপনাদের একটু পরে, সেটা লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, তা করেছিলুম। ড্রয়িং রুমে বসে আবার একটা সিগারেট ধরিয়েছিলেন বুঝি? না, বিমলভূষণের সঙ্গে আপনাদের খেতে রওনা করিয়ে দিয়ে চটপট নিচে নেমে একবার নুটুদের ঘরে যাই। আশা করেছিলুম নুটুর সঙ্গে দেখা হবে, হলো। তার বউয়ের কাছে নুটু সব শুনেছে। বলল যে বউ যে এ কাজ করবে সেটা জানতো না। আমি বললুম খেয়ে আমরা পরমেশ চৌধুরীর বাড়িতে চলে যাব, সে যেন সেখানে গিয়ে আমার সঙ্গে দেখা করে। পরমেশকে নুটু চেনে, বাড়ি চিনতে কোনো অসুবিধে হবে না। এতক্ষণে তো পৌঁছে গিয়ে থাকবে। সত্যি তাই।
নটু সত্যি পরমেশবাবুর বৈঠকখানায় বসে অপেক্ষা করছিল। আমরা গিয়ে ঢুকতেই সে চেয়ার থেকে উঠে এসে ভাদুরী মশাইয়ের পা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমার বউ যা করেছে আমার কথা ভেবেই করেছে, কিন্তু বিশ্বাস করুন আমি এর বিন্দু বিসর্গ জানতুম না। আপনি যদি সব কথা শোনেন। মোটামুটি সব আমি জানি। এখন যদি বেচে দেন তাহলে লোকসানের অঙ্কটা কীরকম দাঁড়াবে? তা প্রায় 10-12 লাখ। তাহলে এখন বিক্রি করবেন না? এতদিন যখন ধরে রেখেছেন তখন আরও কিছুদিন ধরে রাখুন। তাহলে এখন যে দাম পাচ্ছি দেরি করলে তো তাও পাবো না, বাজার খুব খারাপ। এখন খারাপ, কিন্তু এই অবস্থা তো চলতে পারে না। পরে নিশ্চয়ই ঘুরবে। নার্ভ শক্ত রাখুন, ভেঙে পড়বেন না। কিন্তু ইতিমধ্যে যদি জানাজানি হয়ে যায়, আমি কথা দিচ্ছি কাউকে জানাবো না। ভাদুরী মশাইয়ের মুখের দিকে তাকালো নটু। কয়েক মুহূর্তের জন্য তাকিয়েই রইল। তারপর চোখ নামিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। বাইরে থেকে একটা ভটভট শব্দ ভেসে এলো। বুঝলুম যে নটু এখানে মোটর বাইকে করে এসেছিল, এখন আবার ফিরে যাচ্ছে। শব্দটা মিলিয়ে যাবার পরে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে সদানন্দবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন দেখি। হতে পারে নকল হিরে, কিন্তু এই যে সেটা চুরি হলো আর আপনি সেটা উদ্ধারও করে দিলেন, এর মধ্যে নো ফ্রেঞ্চ কানেকশন? ভাদুরী মশাই একটা সিগারেট ধরালেন, এক মুখ ধোঁয়া ছাড়লেন। তারপর সেই আগের মতোই মৃদু হেসে বললেন, ভেবেছিলুম একটু গড়িয়ে নেব, কিন্তু আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে সব কিছু না জানলে আপনার পেটের ভাত হজম হবে না। না, এর মধ্যে কোনো ফ্রেঞ্চ কানেকশন নেই। তার মানে ওই লুই আন্তোয়ান ওই যে টাকা চেয়ে চিঠি লিখেছিল? টাকা তাকে দেবে কে? চন্দ্রভূষণ। তিনি তো চিঠিতে কি আছে তা জানতেও পারেননি। তার আগেই তিনি জ্বরে পড়েন, মারাও যান সেই জ্বরে। আমি বললুম, কিন্তু টাকা না পেয়ে ব্যাপারটাকে লুই আর পার্সু করেনি? মনে তো হয় না। আমার ধারণা ধার শোধ করতে না পারায় লোকটার জেল হয়, জেলের মধ্যেই মারা যায়। অবশ্য এটা আমার ধারণা মাত্র, ঠিক কী যে হয়েছিল তা তো জানার উপায় নেই। তবে হ্যাঁ, আর কোনো চিঠি সে বোধহয় লেখেনি। লিখলে সে কথা বিমলভূষণ নিশ্চয়ই জানাতো। আর ওই মার্তা লুমিয়ার, ও তো নেহাতি একজন রিসার্চ স্কলার। হিন্দু টেম্পল নিয়ে রিসার্চ করতে এসেছে, কাজ শেষ করে দেশে ফিরে যাবে। না না, চুরি বাটপাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আমার সন্দেহ কাটছিল না। বললুম, কিন্তু কৌশিক ওকে প্রথমবার দেখে বলেছিল লোকটার চোখ নীল। পরে আমি শ্রীরামপুর পেরিয়ে দেখলুম নীল নয়, বাদামি। এটা কি করে হয়? হতেই পারে, কন্ট্যাক্ট লেন্স পাল্টালেই হয়। আজকাল তো ওটাই ফ্যাশন। পরমেশ চৌধুরী ইতিমধ্যে বাড়ির ভিতরে গিয়ে চায়ের কথা বলে এসেছিলেন। ভৃত্য এসে সেন্টার টেবিলে চায়ের সরঞ্জাম সাজিয়ে দিয়ে গেল। সদানন্দবাবু নিজের পেয়ালায় লিকার ঢেলে নিলেন। অন্যেরা যিনি যেমন পছন্দ করেন সেই মতো বানিয়েও দিলেন অন্যদের চা। তারপর নিজের পেয়ালায় একটা চুমুক দিয়ে বললেন, একটা কথা জিজ্ঞেস করবো? মাত্র একটা কেন, যে কটা খুশি। ওই গতকাল সকালে এখান থেকে রওনা হয়ে সরাসরি সেনেদের বাড়িতে না গিয়ে 3 জায়গায় আমরা থেমেছিলুম। প্রথমে একটা চশমার দোকান থেকে আপনি একজোড়া সানগ্লাস কেনেন। ওটা কেনার কি তখনই খুব দরকার ছিল? ছিল বই কি, কলকাতা থেকে নিয়ে আসেনি তাই কিনতে হলো। সানগ্লাসের মস্ত সুবিধে। ওটা পরলে আপনি সবাইকে দেখতে পাবেন, কিন্তু আপনার চোখ কেউ দেখতে পাবে না। ফলে কেউ বুঝতেই পারে না যে ঠিক কোন দিকে আপনি তাকিয়ে আছেন বা ঠিক কার উপরে নজর রাখছেন। বুঝলাম, কিন্তু তারপরই 2 বন্ধুর বাড়িতেও আপনি গেছলেন, তারা কে? আপনার আগের প্রশ্নটা ভালো ছিল, এটাও বেশ ভালো। প্রথম জনের নাম আদিনাথ ঘোষ, দ্বিতীয় জনের নাম শ্রীমন্ত বসাক। ওহে পরমেশ, তোমরা তো এখানকার পুরনো বাসিন্দা, এদের চেনো না? কেন চিনব না, ওরা দুজনেই তো স্ট্যান্ডে প্রায় হাঁটতে আসেন। ওরা কি করেন তাও জানো আশা করি। জানি বই কি, আদিনাথবাবু শেয়ার মার্কেটের ব্রোকারি করতেন। কলকাতায় ওদের ছোটোখাটো একটা অফিসও আছে।
তবে আজকাল আর উনি বেচা কেনার কাজটা নিজে করেন না, ওই কলকাতার অফিসের কাজকর্ম ওর ছেলেই দেখছে। ভদ্রলোকের শেয়ারের জ্ঞান শুনেছি টনটনে। এও শুনেছি যে আদিনাথবাবু কাজকর্ম থেকে অবসর নিলে কি হয়, কোন শেয়ারটা কেনা ঠিক হবে, কোনটা হবে না, সেটা বোঝবার জন্য এখনও অনেকেই ওর কাছেই যায়। কারেক্ট। আর শ্রীমন্ত বসাক? উনি এখানকার একজন নামজাদা জুয়েলার। গয়নার ব্যবসা ছাড়া নানা রকমের প্রেশার স্টোনের একটা সাইড বিজনেসও আছে বলে শুনেছি। কারেক্ট জ্ঞান। তুমি বলেছিলে বিমল ভূষণের বিষয় আশয় নুটু যেভাবে সামলাচ্ছে, তাতে তাকে একজন ঝানু লোক বলেই তোমার মনে হয়। তোমার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগে যে এত বড় সম্পত্তির দায়িত্ব যার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তলে তলে সে নিজের আখের গোছাচ্ছে না তো? কিংবা জুয়া টুয়া খেলতে গিয়ে কোনো বড় রকমের আর্থিক সমস্যায় পড়ে যায়নি তো? তা এক ঝানু লোকের সম্পর্কে জানতে হলে আর এক ঝানু লোকের কাছে যাওয়াই তো নিয়ম, তাই না? বুঝেছি, সেই জন্যেই আপনি আদিনাথ বাবুর কাছে গেছিলেন। ঠিক ধরেছেন। আসলে হীরের দিকে কে কে হাত বাড়াতে পারে সেটা ভাবতে গিয়ে নুটুকেও আমার লিস্টি থেকে বাদ দিইনি, বুঝলেন? তা আদিনাথ যা বলল তাতে মনে হলো আমার সন্দেহটা মিথ্যে নয়। অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষক। ওই বিমল ভূষণের সম্পত্তির একটা মস্ত অংশ নুটু হাতিয়ে নিয়েছে, কেমন? না সদানন্দবাবু, এটা আপনি ঠিক বললেন না। সম্পত্তি নুটু হাতায়নি, টাকা করিও না। শুধু তাই নয়, পুরনো সম্পত্তি তো সে আগলে রেখেছেই, তার উপরে নতুন সম্পত্তি যা কিছু কিনেছে তা সবই কিনেছে বিমল ভূষণের নামে। সেদিক থেকে সে 16 আনার উপরে 18 আনা সৎ। অথচ এক্ষুনি যে তার লাখ লাখ টাকার দরকার তাও ঠিক। সদানন্দবাবুর মুখ দেখে মনে হলো তিনি ধাঁধায় পড়ে গেছেন। বললেন, তা কি করে হয়? কি করে হয় তা আদিনাথের কাছেই জানা গেল। সেই বলল যে বছর 5 আগে বিমল ভূষণের নামে সে 1,25,000 টাকার শেয়ার কিনেছিল, অ্যাট পার। শেয়ারগুলোর দাম আস্তে আস্তে বাড়ছিল। ইনফ্যাক্ট যদি বছর 2 আগেও বেচে দিত তাহলে লাভ নেহাত খারাপ থাকতো না, কিন্তু তখন বেচেনি। আর তারপরেই দাম হঠাৎ পড়তে শুরু করে। জিজ্ঞেস করলুম, পড়তির মুখেও ছেড়ে দেয়নি? ভেবেছিল এটা সাময়িক ব্যাপার, দাম আবার উঠবে, কিন্তু ওঠা তো দূরের কথা, দাম আরও পড়ে যায়। 10 টাকার যে শেয়ার 22 টাকায় উঠেছিল তা এখন 5 থেকে 6 টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। ওরে বাবা, সে তো অনেক টাকার লোকসান। আদিনাথ বলল দাম যেখানে উঠেছিল সে কথা ভুলে গিয়ে যদি পারচেস প্রাইসের কথাও ভাবা যায়, লোকসান ধরো 10-12 লাখ টাকার। একটুক্ষণের জন্য চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, তো আমার সন্দেহ হলো হিরে দুটো হাতিয়ে গোপনে বেচে দিয়ে সেই টাকা নুটু ওই 10-12 লাখের ঘাটতি মেটাবার কথা ভাবছে না তো? আজ ভোরে হরপার্বতীর চোখে যখন হিরে পরানো হয়, গেস্ট হাউসের বারান্দা থেকে নুটুর উপরে তখন তাই কড়া নজর রেখেছিলুম। দেখছিলুম হীরের দিকে সে হাত বাড়ায় কিনা। আমি বললুম, সে দুটো অবশ্য আসল হিরে নয়, নকল হিরে। তা হোক, নুটু তো সে কথা জানতো না। হাত বাড়ালে সে আসল হিরে ভেবেই বাড়াতো। অথচ অন্ধকারে নুটুর বদলে হাত বাড়ালো তার ওয়াইফ। হরি হরি। ঠাট্টা করবেন না, ঠাট্টা করবেন না। সাধ্বী স্ত্রীর যা করা উচিত বলে নুটুর বউয়ের মনে হয়েছিল সে তাই করেছে। নুটু নিজের আর্থিক সমস্যার কথা তাকে জানিয়েছিল কিনা তা আমি জানি না। হয়তো জানিয়েছিল, হয়তো জানায়নি। কিন্তু যদি নাও জানিয়ে থাকে তবু সে আঁচ করেছিল নিশ্চয়ই। তা নইলে কেন বিগ্রহের চোখের দিকে সে হাত বাড়াবে? নুটুকে তার আর্থিক সমস্যা থেকে সে উদ্ধার করতে চেয়েছিল। তবে আমার বিশ্বাস নুটু সে কথা জানতো না। তা তো হলো, কিন্তু অত তাড়াতাড়ি ওই নকল চোখ জোড়া আপনি জোগাড় করলেন কিভাবে? সাইজ আর শেপ তো বলতে গেলে একেবারে একই রকম, চট করে কোনো পার্থক্যও তো কেউ ধরতে পারবে না। তার কৃতিত্বই আমার দ্বিতীয় বন্ধুটির, অর্থাৎ শ্রীমন্ত বসাকের। সে যে এখানকার একজন নামজাদা জুয়েলার তা তো পরমেশের মুখে শুনলেন। এও শুনলেন যে সে সোনার গয়না ছাড়া নানা রকম প্রেশার স্টোনেরও কারবারি। তা কাজ করা কাচের স্টকও তার কম নয়। আংটি কিংবা দুলে কিংবা নাকছাবিতে যারা নানা রঙের পাথর বসিয়ে নেয়, তাদের সবারই কি আর হিরে চুনি পান্না বসাবার মতো পয়সা আছে? পয়সা না থাকলে মধ্যভাবে গুড়ং দদ্দাত, অর্থাৎ হিরে চুনি পান্নার বদলে তারা কাঁচ বসায়।
একটুক্ষণের জন্যে চুপ করলেন ভাদুরী মশাই, ফের একটা সিগারেট ধরালেন। তারপর তার আগের কথার জের টেনে বললেন, তা কাল দুপুরে সেনেদের বাড়িতে গিয়ে হিরে দুটিকে যখন প্রথম দেখি তখনই বেশ ভালো করে তার শেপ আর সাইজ আমি দেখে নিই। গেস্ট হাউস থেকে কাল দুপুরে ফের একবার বেরিয়েছিলুম, মনে পড়ে আপনাদের? হ্যাঁ, গৌরাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে কথা শেষ করবার পরই আপনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। তারপর 5টা নাগাদ গেস্ট হাউসে ফিরে আসেন। কোথায় গিয়েছিলেন? তাও বলতে হবে? না কিরণবাবু, আপনাকে নিয়ে আর পারা গেল না। সত্যি আপনি দিনে দিনে একটি বাঁধাকপি হয়ে যাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার সেই জুয়েলার বন্ধুর বাড়িতে গেছিলেন। এই দেখুন, সদানন্দবাবু ঠিক ধরেছেন। হ্যাঁ, শ্রীমন্তের কাছেই গেছিলাম, তবে তার বাড়িতে নয়, দোকানে। সেনেদের হীরের সাইজ আর শেপ তো আমার স্মৃতিতে একেবারে গাঁথাই ছিল, তাই কাগজে সে দুটোকে এঁকে দেখাতে কোনো অসুবিধে হলো না। শ্রীমন্তও সঙ্গে সঙ্গে নানান সাইজের, নানা শেপের আর নানান নকশার কাজ করা এক বাক্স কাঁচ আমার সামনে এনে বলল, এর থেকে বেছে নাও। বেছে নিলেন? আমাকে আর কষ্ট করে বাঁচতে হলো না। ওর দোকানেরই এক কর্মচারী এসে আমারই আঁকা ছবির সঙ্গে মিলিয়ে আমাকে বেছে দিলেন। দেখলুম যা চেয়েছিলুম একেবারে সেই জিনিসটি পেয়েছি। পরমেশ বললেন, তারপর? তারপর আর কি, কাল রাত্রিরে সেনেদের বাড়িতে খেতে গেছলুম, তখন আসল হিরে জোড়া আমার হাতে চলে এলো, আর নকল হিরে ঢুকে গেল ভেলভেটের বাক্সে। এটা কিভাবে হলো সেটা আজই এদের একবার বলেছি, তুমি এদের কাছে জেনে নিও। সোফা থেকে উঠে ভাদুরী মশাই তার ঘরে ঢুকতে যাচ্ছিলেন। যেতে যেতেই ঘুরে দাঁড়িয়ে বললেন, চুরির ব্যাপারে না থাক, ও বাড়ির চেহারায় কিন্তু ফ্রেঞ্চ কানেকশনটা রয়েই গেল। সেটা লক্ষ্য করেছেন সদানন্দবাবু? তা করেছি বই কি, দেওয়ালে টাঙানো অয়েল পেন্টিংয়ের কথা বলছেন তো? তাতে কালীভূষণের চোখ কালো হলে কি হয়, তার ছেলে কীর্তিভূষণের চোখ নীল। তারপর এক পুরুষ অর্থাৎ চন্দ্রভূষণকে বাদ দিয়ে আমাদের বিমল ভূষণের চোখেও সেই নীল রং এসে ঢুকে পড়েছে। একে কি বলে জানেন তো? অ্যাটাভিজম। বলে আর অপেক্ষা করলেন না ভাদুরী মশাই, দরজার পর্দা সরিয়ে তার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘণ্টা দুয়েক গড়িয়ে নিয়ে বিকেলে একবার সবাই মিলে ভদ্রেশ্বরে যাওয়া হয়েছিল। লুই আন্তওয়ানের চিঠিখানা হরসুন্দরবাবুকে ফিরিয়ে দিয়ে এসেছি। ভদ্রলোককে বড়ই বিমর্ষ মনে হলো। মানতের চুল আগে ভাগেই কেটে দিয়েছেন বলে যেমন পাড়ার 5 জনের কাছে, তেমন নিজের বাড়িতেও তাকে বোধহয় খুবই হেনস্থা হতে হয়েছে। ভদ্রেশ্বর থেকে একেবারে সরাসরি আমরা চন্দননগরের স্ট্র্যান্ডে চলে যাই। সেখানে গঙ্গার ধারে রাত প্রায় 8টা অবধি বসে গল্পগুজব করি। একটু আগে পরমেশের বাড়িতে ফিরে স্নান করে রাতের খাওয়া সেরে নিয়েছি। এখন ছাতের উপরে মাদুর বিছিয়ে বসে চলছে আড্ডা। তার মধ্যে হঠাৎই ভাদুরী মশাই বললেন, একটা ব্যাপার কিন্তু বোঝা গেল না, আজ সকালে মন্দির চত্বরে ওই যে মেন সুইচ অফ করে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, ওটা কে করলো? তা জানি না, তবে আলো নিব্বার আগে কিন্তু একটা লোককে খুবই সন্দেহজনকভাবে আমি ওখানে ঘোরাঘুরি করতে দেখেছিলুম। লোকটা যেমন বেঁটে তেমনি কালো, তাছাড়া তার গালে বেশ বড় সড়ো একটা আঁচিলও দেখেছি। আমি বললুম, আরে এ তো গৌরাঙ্গ ভট্টাচার্যের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। ওই যে গঙ্গার ঘাটে গৌরাঙ্গ 2জন লোককে হিরে নিয়ে কথা বলতে শুনেছিল না? অন্যজনও কালো, তবে বেঁটে নয়, ঢ্যাঙা। ঢ্যাঙাটা হয়তো ভিড়ের মধ্যেই ছিল। হয়তো দুজনে মিলে প্ল্যান এঁটেছিল যে বেটেটা মেন সুইচ অফ করে দিলেই ঢ্যাঙাটা অমনি অন্ধকারের মধ্যে ছিনিয়ে নেবে হরপার্বতীর চোখ। ইতিমধ্যে আরেকজনও যে হিরে চুরির ধান্দায় আছে তা তারা জানতো না। তবে আমার কি মনে হয় জানেন, নটুর বউ যে হিরে চুরির প্ল্যান এটেই মন্দিরে এসেছিল তা নয়। হঠাৎ একটা সুযোগ এসে যাওয়ায় অন আ সাডেন ইম্পালস সে ওটা করেছে। মানে অন্যেরা জমি তৈরি করে দিল, অ্যান্ড শি জাস্ট রিপড দ্য হারভেস্ট। পরমেশ চৌধুরী বললেন, বোঝো, একেই বলে চোরের উপর বাটপাড়ি। শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প বিগ্রহের চোখের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নমস্কার।